ওকে, সো রেকর্ডিং অন করে দিলাম। সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। বেসিক্যালি গতদিন পর্যন্ত আমরা কোথায় ছিলাম? আমরা বাবল সর্ট টেকনিকটা নিয়ে কথা বলছিলাম নাকি, যদি আমি ভুল না করি। মোটামুটি বাবল সর্টের ইন অ্যান্ড আউট অ্যাপ্রোচটা আমরা বুঝতে পেরেছি, বাট গতদিন আমাদের একটা জায়গায় দেখার ছিল যে বাবল সর্টকে আরেকটু ইফিশিয়েন্ট করা যায় কি না, বাবল সর্টিং কিভাবে কাজ করে সেটুকু পর্যন্ত আমরা দেখেছি। বাট সামহাউ বাবল সর্টের কিছু ইটারেশন কমিয়ে কোন একটা অ্যারেকে সর্ট করা যায় কিনা, তো সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। বাট তার আগে প্লটের একটু পেছন থেকে আসলে মনে হয় ভালো হবে। অনেকেই হয়তো বাবল সর্টটা বাসায় স্টাডি করেছে অথবা করে নাই, প্রসিডিউরটা ভুলে গেছে। জাস্ট 2-3 মিনিটে আমি একটু রিক্যাপ করি হোয়াট দ্য বাবল সর্ট অ্যাকচুয়ালি ডাজ। এবং এই স্লাইডে কিন্তু বাবল সর্টের রেগুলার যেই কোড বা সুডো কোড সেটা এখানে উল্লেখ করা আছে। রেগুলার সুডো কোড এখানে ইফিশিয়েন্ট করা হয়নি, বাট এই কোডটা দিয়ে তুমি যদি বাবল সর্ট লেখো, এই সুডো কোডকে ব্যবহার করে তুমি যদি বাবল সর্ট ডেভেলপ করো, ইট উইল গিভ ইউ দ্য এক্সাক্ট রেজাল্ট, দ্য কারেক্ট আউটপুট। সো এখানে কি বলা হচ্ছে, বাবল সর্ট যেটা বলে, বাবল সর্ট কিভাবে এলিমেন্ট গুলোকে সর্ট করার ট্রাই করে, কেউ যদি আমাকে একটু হেল্প করে, ওর অ্যাপ্রোচটা কি? স্যার বাবল আপ করে হয়তো একটা আপার বড় ভ্যালু শেষে নিয়ে যায়, অথবা ছোট ভ্যালুটা বামে নিয়ে আসতে পারে, এরকম। রাইট, মানে বাবল আপ করা, এবং বাবল আপ করে সে হয় ম্যাক্স অথবা মিন এলিমেন্টকে বাবল আপ করবে, তাই তো? তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখছিলাম সেটা হচ্ছে ম্যাক্স এলিমেন্টকে বাবল আপ করে বাইরে সরিয়ে নিয়ে আসে। হ্যাঁ, সো আলটিমেটলি ওর টার্গেট হচ্ছে জোড়ায় জোড়ায় বা পেয়ার ওয়াইজ কম্প্যারিজন চালানো, এবং এই পেয়ার ওয়াইজ কম্প্যারিজনের মাধ্যমে সে অ্যারের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুঁজে বের করবে এবং বাবল আপ করবে দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট, এবং তাদেরকে অ্যারের লাস্টে প্লেস করা ট্রাই করবে। সো এই প্রত্যেকটা সর্টিং টেকনিকে কিন্তু আমাদের নেস্টেড লুপের উপরে দাঁড়ানো, নেস্টেড লুপ প্রয়োজন আছে। তো যেখানেই নেস্টেড লুপের প্রয়োজন আছে সেখানে প্রশ্ন আসে যে আউটার লুপে কি পরিমাণ কাজ হবে, আর তার পার্সপেক্টিভে ইনার লুপে কি পরিমাণ কাজ হবে। জাস্ট এই দুটো ইনফরমেশন দেওয়ার জন্যই এই স্লাইডটা ওপেন করেছি। তোমাদের মনে আছে কিনা, বাবল সর্টে যেহেতু আমরা বাবল আপ করি ম্যাক্সিমাম এলিমেন্টকে, 10 জন এলিমেন্টের মধ্যে কতজন এলিমেন্টকে বাবল আপ করার পরে অ্যারেটা টোটালি সর্টেড বলে আমরা ধরতে পারি? 9 জন। তাই না? 10 জন ব্যক্তি আছে, আমি যদি 9 জন লম্বা ব্যক্তিকে বের করে ফেলি, তাহলে লাস্টের ব্যক্তি অলরেডি সর্টেড, অলরেডি সে সবচেয়ে ছোট, তাকে আর আসলে সর্ট করার দরকার নেই বা তার সাথে কম্পেয়ার করার মতো কেউ নেই। সো আলটিমেটলি বাবল সর্টিং এর এই ব্যাপারটা মাথায় রাখবে, আউটার লুপ সবসময় কাজ করবে তোমার অ্যারে সাইজ -1 এই পর্যন্ত কাজ করবে। দ্যাট মিনস তোমার আউটার লুপটা কন্টিনিউ করছে বা কন্ডাক্ট করছে যে ভেরিয়েবল, সে হচ্ছে টু ডু, এবং টু ডু এর ভ্যালুটা আমরা ইনিশিয়ালি সেট করব n-1 এ, অর্থাৎ আমরা ব্যাকওয়ার্ড ইটারেশন চালাবো আর কি। n-1 এ তোমার যদি n সংখ্যক এলিমেন্ট থাকে অ্যারেতে, তুমি ফার্স্টই বলে নিবে যে আমাকে যতগুলো আউটার লুপে যতগুলো ইটারেশন দরকার, আউটার লুপ চলবে এক্স্যাক্টলি n-1 টাইমস। দিস ইজ ফিক্সড। সো আমরা যেহেতু ভ্যালুকে n-1 দিয়ে ইনিশিয়েট করছি, তার মানে লুপের কোন একটা জায়গায় অবশ্যই তাকে এক এক করে রিডিউস করব, এবং আসবো কোন পর্যন্ত, n-1 থেকে কোন পর্যন্ত, এক্স্যাক্টলি 1 পর্যন্ত। n-1 থেকে 1 পর্যন্ত আমি কিন্তু সুডো কোড লিখছি, তোমরা কাইন্ডলি এটাকে সি প্রোগ্রামিং এর n-1 কিন্তু অ্যারের লাস্ট এলিমেন্ট, এটা কিন্তু লাস্ট এলিমেন্ট নয়, এটা হচ্ছে প্রিভিয়াস টু লাস্ট এলিমেন্ট। সুডো কোডে n হচ্ছে লাস্ট এলিমেন্ট, বা n হচ্ছে লাস্ট ইন্ডেক্স, n-1 হচ্ছে সেকেন্ড লাস্ট ইন্ডেক্স, এবং 1 হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স। সো আলটিমেটলি আমরা আমাদের কাজের পরিমাণ বা টু ডু ভেরিয়েবলকে n-1 দিয়ে সেট করলাম, এবং চলবো এক্স্যাক্টলি কোন পর্যন্ত, 1 পর্যন্ত। যখন 0 হয়ে যাবে তখন আমরা অ্যারে থেকে বা লুপ থেকে বের হয়ে আসবো। স্যার আলটিমেটলি হ্যাঁ, এখানে ছোট্ট একটা কনফিউশন ছিল স্যার। আমরা তো শুরু করতেছি 1 থেকে এবং n-1 পর্যন্ত। সাপোজ যদি 10 হয় তাহলে আমরা 9 পর্যন্ত যাব। তাহলে প্রথমবার যখন ইটারেশনটা হবে তখন তো স্যার 9 পর্যন্ত গিয়েই থেমে যাওয়ার কথা না? 10 পর্যন্ত তো স্যার যাবে না, তাহলে তো চেক হবে না। তোমাকে ইনার লুপের দিকে তাকাইতে হবে। ইনার লুপে দেখো, আমরা স্টার্ট করছি, তুমি প্রথমে যে লাইনটা ভুল বললে সেটা হচ্ছে আমরা কিন্তু 1 থেকে 9 পর্যন্ত চলছি না, আমরা চলছি 9 থেকে 1 পর্যন্ত। বোঝো, আউটার লুপ চলছে, টু ডুর ভ্যালুটা কিন্তু আমি সর্বোচ্চ যতবার ঘুরতে পারে আউটার লুপ তততে সেট করেছি 9, 10 এর জন্য। কথা বলছো? জি স্যার। সো এটা চলবে 9 থেকে 1 পর্যন্ত। সো ফার্স্ট টাইম যখন আউটার লুপ থেকে তুমি ভিতরে ঢুকবে তখন তোমার ভ্যালু হবে কত, 9 বা n-1। সো আলটিমেটলি তুমি বলছো যে স্যার 9 পর্যন্ত ঘুরলে তো 10 এলিমেন্টটাকে চেক করা হবে না? হবে, কারণ আমরা প্রতিবার যখন জোড়ায় জোড়ায় চেক করছি
আমি এবং তার পাশের জন, ডান পাশের জনকে চেক করছি। তো একবার লাস্ট ইটারেশনে তুমি যখন নবম ঘরে গিয়ে দাঁড়াবে, পয়েন্ট করবে, তখন নবম জন কম্পেয়ার করবে কার সাথে? দশম ব্যক্তির সাথে। এই যে জি স্যার। ইন্ডেক্সে দাঁড়িয়ে থাকলে ইন্ডেক্স কম্পেয়ার করবে ইন্ডেক্স প্লাস 1 এর সাথে। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। বরং তুমি যদি 10 পর্যন্ত চলতে তাহলে একটা আউট অফ বাউন্ডের ব্যাপার ছিল, তাই না? এর দশম ঘরে দাঁড়িয়ে 11তম ঘরের সাথে কম্পেয়ার করার কিছু নাই, 11তম ঘর বলে কিছু নাই। জি স্যার। তো হ্যাঁ, এই হচ্ছে আউটার লুপের ব্যাপারটা। এবার আসি আমরা ইনার লুপটা কতবার চালাবো। তোমাদের মনে আছে কিনা বাবল সর্টে কোন ইটারেশনে, আউটার লুপের কোন ইটারেশনে সবচেয়ে বেশি সংখ্যক কম্পারিজন চালাতে হয়? ফার্স্ট ইটারেশনে। ফার্স্ট ইটারেশনে অর্থাৎ এই প্রথম ইটারেশনে। দ্যাট মিন্স তুমি যদি 9 থেকে 1 পর্যন্ত চলো, আউটার লুপ যদি তোমাকে 9 থেকে 1 পর্যন্ত চলার সুযোগ দেয়, প্রথমবার যখন আউটার লুপ ভ্যালু নিয়ে আসছে 9, সেইবার তোমাকে কম্পেয়ার চালাতে হবে কতগুলো বলো দেখি? সেবার তোমাকে কম্পেয়ার চালাতে হবে কতগুলো? 8টা মনে হয় স্যার, 8টা এক্স্যাক্টলি 9টা। 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 যখন তোমার ভ্যালু 8 কমে 8 হবে, তখন তুমি কম্প্যারিজন চালাবে 8টা। এভাবে যখন লাস্টে তোমার ভ্যালু হবে 1, তখন তুমি লাস্টে একটা কম্প্যারিজন চালিয়ে আউটপুট পেয়ে যাবে। এই কারণে তুমি খেয়াল করে দেখো, তোমার ইনার লুপকে আমি এখানে ইন্ডিকেট করেছি। ইনার লুপ শেষ হবে কখন? ইন্ডেক্স যে আমার ইনার লুপকে কন্ট্রোল করছে, তার ভ্যালু যখনই টু ডু এর থেকে বড় হয়ে যাবে তখন সে থেমে যাবে, অর্থাৎ ইকুয়াল থাকা পর্যন্ত চলবে। তার ভ্যালুটা স্টার্ট হয়েছে সবসময় 1 থেকে, সো 1 থেকে টু ডু পর্যন্ত সে চলবে। কথা বোঝা গেছে কিনা? টু ডু চলছে আবার n-1 থেকে কোন পর্যন্ত? 1 পর্যন্ত। সো আলটিমেটলি টু ডু যখন এখানে n-1 দিবে, তখন এই ব্যক্তি চলবে 1 থেকে n-1। এরপরে যখন সে n-2 ইনপুট দিবে, ইট উইল রান ফর 1 to n-2। সো টু ডু এর যা ভ্যালু এক্স্যাক্টলি ততবারই ইনার লুপ ঘুরবে। সো জাস্ট এই দুটো আইটেম মনে রাখো। এবার আমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখবো, তখন আমাদের এই দুটো বিষয় কাজে লাগবে। আউটার লুপ উইল স্টার্ট ফ্রম n-1 and it will iterate through 1 আর আলটিমেটলি inner loop will start from 1 and always will iterate through the value of to do 1 to do। আসো আলটিমেটলি এই হচ্ছে আমাদের আসল ঘটনা। এবার আসি আমরা আমাদের পরের কাজে চলে যাই। ওকে, সো এই প্রশ্নের উত্তরটা আমরা গতদিন খুঁজছিলাম যে কোন একটা অ্যারে তো একদম মারাত্মকভাবে আনসর্টেড থাকতে পারে না। যদি এমন হয় যে অ্যারেটা হালকা একটু বায়াসড অবস্থায় বা আনসর্টেড আছে, দুটো ইটারেশন পরে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অ্যারের সাইজ 10, তুমি ধরে রাখছো যে 9টা আউটার লুপ চালানোর পরে এবং এর মধ্যে আরো অনেক ইনার লুপ চালানোর পরে প্রবলেমটা সলভ হবে। বাট দেখা যাচ্ছে আউটার লুপ 2বার ঘোরার পরে আউটপুট জেনারেট হয়ে যাচ্ছে। তো বাকি 7বার এটাকে ঘোরানো তো একটা রিডান্ডেন্ট কাজ না? আমরা গতদিন তো এখানেই ছিলাম নাকি? জি স্যার। না, অতিরিক্ত ঘোরাবো কেন? এখন অতিরিক্ত ঘোরানোর জন্য আমাদের করতে হবে কি? তারা বলছে অতিরিক্ত ঘোরানোর জন্য এটাকে ডিটেক্ট করতে হবে যে আসলেই তুমি অতিরিক্ত বার অ্যারেটাকে ইটারেট করার দিকে যাচ্ছ কিনা। যদি তুমি এটা ডিটেক্ট করতে পারো, তাহলে কাইন্ডলি স্টপ আর্লি, দ্রুত থেমে যাও। যদি তুমি আগে থেকে এটাকে ডিটেক্ট করতে পারো, ধরে ফেলতে পারো, তাহলে স্টপ করো। প্রশ্ন হচ্ছে একটা ইটারেশনে থাকা অবস্থায় আমি কিভাবে বুঝবো যে পরের ইটারেশনটা ঘটানো ঠিক হবে কিনা? পরের ইটারেশন ঘটানো ঠিক নয়, আমি অলরেডি সর্টেড হয়ে গেছি, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য সুন্দর একটা টেকনিক আছে, টেকনিকটাকে এখানে উল্লেখ করেছে তারা। ওকে, বুলিয়ান ফ্ল্যাগ ব্যবহার করতে পারো। অলরেডি স্ট্রাকচার প্রোগ্রামিং এ তোমরা এই কনসেপ্টের সাথে পরিচিত। কোন একটা বুলিয়ান ভেরিয়েবল যার ভ্যালু হতে পারে হয় ট্রু অথবা ফলস, 0 আর 1। এই বুলিয়ান ট্র্যাকারকে রেখেই তুমি চাইলে, এই ট্র্যাকার তোমাকে হেল্প করতে পারে টু ফাইন্ড আউট whether we should continue our iteration or we should back up, we should stop. So এখানে কি বলছে? We can use a boolean variable to determine if any swapping occurred during the bubble up. কথা বুঝো, বাবল আপ অপারেশনটা বুঝো। বাবল আপ হয় কখন? ইনার লুপে। আউটার লুপে তো বাবল আপ হয় না। বাবল আপ হয় কখন? ইনার লুপে। তুমি খেয়াল করে দেখো, বাবল আপের ব্যাপারটা খেয়াল করো। অর্থাৎ যে সোয়াপের কাজটা করছি, এটা আছে কোন লুপের মধ্যে? আমাদের ইনার লুপের মধ্যে। সো বাবল আপের পর্যায়ে খেয়াল করে দেখো, এই ইনার লুপের মধ্যে যদি কোনো বাবল আপ না ঘটে, বাবল আপ ঘটে না মানে কি? কম্পেয়ার হচ্ছে কিন্তু সোয়াপ হচ্ছে না। অর্থাৎ ছোট জন বামে আছে, বড় জন ডানে আছে, প্রত্যেক জোড়া কম্পারিজন আমি এটাই দেখতে পাচ্ছি। যদি কখনো এরকম ঘটনা ঘটে যে একটাও বাবল আপ ঘটেনি, তাহলে এই ইনার লুপ যদি একটা ইন্ডিকেটর দিতে পারে আউটার লুপকে যে ভাই আমি যে ইনার লুপটা এবার চালালাম,
এখানে যে কটা বারই আমাকে ঘোরা লেগেছে আমি কিন্তু কোনো বাবল আপ করতে পারিনি। এটা কি ইন্ডিকেট করে? মানে এটা অলরেডি অ্যারে সর্টেড। এক্স্যাক্টলি, অ্যারে অলরেডি সর্টেড। তার মানে আউটার লুপ যদি এটা জানতে পারে তাহলে কি সে তার পরের ইটারেশনটা আর কন্টিনিউ করবে? না, না। এই টেকনিকটার উপরে আসলে আমাদের কাজটা, আমাদের একটা ইনার লুপের সরি আমাদেরকে একটা কি রাখতে হবে, একটা বুলিয়ান ফ্ল্যাগ রাখতে হবে। আসলে আমরা দেখি বুলিয়ান ফ্ল্যাগ রাখলে আমরা কিভাবে জিনিসটাকে চেক করব। অ্যালগরিদমটা একটু আপডেট হয়েছে। আমরা বুলিয়ান ভেরিয়েবল হিসেবে একটা ভেরিয়েবল রাখবো যার নাম হচ্ছে ডিট সোয়াপ। ইনিশিয়ালি তার ভ্যালুটা ট্রু বা পজিটিভ কিছু একটা দিয়ে রাখলাম। আমরা আউটার লুপের এক্সিকিউশন থামিয়ে দিব। আগেরবার মনে আছে শুধুমাত্র একটা কন্ডিশনের উপর বেস করে থামতো, এবার একটা না। এবার এই দুটার যে কোনো একটা ঘটলেই আউটার লুপ থেমে যাবে। সেকেন্ড কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আর্লি ডিটেকশন। ও বলছে ডিট সোয়াপের ভ্যালুটা নট অফ ডিট সোয়াপ। দ্যাট মিনস তুমি যদি ডিট সোয়াপের ভ্যালুটা কখনো এখানে ফলস পাও, ডিট সোয়াপের ভ্যালুটা যদি এখানে ফলস পাও, তাহলে নট অফ ফলস ইট উইল বি ট্রু। কথা বুঝো? এইটার ভিতরে যদি কখনো তুমি ফলস পেয়ে যাও, নট অফ ফলস উইল গিভ ইউ ট্রু, এন্ড ট্রু হয়ে গেলে কিন্তু এটা অর অপারেশনের মধ্যে আছে। এটা যদি ফলসও থাকে, অর্থাৎ তুমি যদি লাস্ট ইটারেশনে নাও পৌঁছাও, তাও কিন্তু এর কারণে তোমাকে এই লুপ থেকে বের করে দেওয়া হবে, অর্থাৎ তোমার আর্লি এক্সিট হবে। এবং আর্লি এক্সিট কিন্তু যেন তেন কারণে হচ্ছে না, নিশ্চয়ই একটা কারণ আছে। এই ডিট সোয়াপ, এই বুলিয়ান ভ্যালু যাকে আমি ইনিশিয়ালি ট্রু করে রেখেছিলাম, কোনো কারণে তাকে ফলস পাচ্ছি। তাকে ফলস পাবো কোথায়? নিশ্চয়ই এখানকার কোথাও তার উপরে কোনো একটা অ্যাক্টিভিটি করা হয়েছে এই জায়গায় এসে, এবং সেটা হয়েছে বাবল আপের পরপরই। ঘটনা খেয়াল করে দেখো, যদি আমরা আগের বার কি করতাম, শুধুমাত্র আমি যে ইন্ডেক্সে দাঁড়িয়ে আছি তার ডান পাশের ইন্ডেক্সের সাথে আমাকে কম্পেয়ার করতাম। যদি বড় হতাম আমি আমার ডান পাশের জনের সাথে থেকেও, তাহলে আমরা নিজেদের মধ্যে ডেটা অদল বদল সোয়াপ করতাম, বাবল আপ হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে বাবল আপ যে হয়েছে এটার কোনো ট্র্যাক রাখতাম না আমরা, যে হ্যাঁ ইয়েস এই ইন্টারনাল ইটারেশন একটা বাবল আপ হয়েছে, এবার আমরা তার একটা ট্র্যাক রাখবো। যদি কখনো ইন্টারনাল এই লুপ চলার সময় একবারও বাবল আপ হয়, তাহলে এই ডিট সোয়াপ অর্থাৎ এই বুলিয়ান ভেরিয়েবলকে তুমি বানিয়ে রাখবে ট্রু। এই ডিট সোয়াপের ভ্যালুটা বানিয়ে রাখবে তুমি ট্রু। আর কাজের শুরুতে ডিট সোয়াপের ভ্যালুটা করে রাখবো আমরা কি, ফলস। অর্থাৎ যদি কোনোবার বাবল আপ না ঘটে, তাহলে এই ভ্যালুটা রয়ে যাবে কি, রয়ে যাবে ফলস। কথা বলছো? আউটার লুপ থেকে যখন সে ইনার লুপে ঢুকছে তার আগে সে নিজেকে কি বলে দাবি করে রাখছে, ফলস। এখন ইনার লুপ চলবে কতবার তোমরা মনে আছে? ইনার লুপ চলবে 1 থেকে 2 সংখ্যক বার। এই এতবার চলার মধ্যে মনে করো এই 3 বার চলছে, এর মধ্যে একবারও যদি বাবল আপ ঘটে, অর্থাৎ একবারও যদি বাম পাশের এলিমেন্ট ডান পাশের এলিমেন্টের থেকে বড় হয়ে যায়, দুজনের মধ্যে ডেটা সোয়াপ করার প্রয়োজন হয়, তাহলে মনে করো এই পর্যায়ে সেটা হয় নাই, সো এখনো আমাদের টু ডু ফলস আছে। এখানেও মনে করো টু ডু ফলস, বাট লাস্ট ইটারেশনে একটা বাবল আপ হয়েছে, টু ডু হয়ে গেল ট্রু। সরি, আমাদের ডিট সোয়াপ হয়ে গেল ট্রু। এই যে বেচারা ট্রু হয়ে গেল, নেক্সট টাইম ইটারেশনের সময় আউটার লুপ একবার চেক করবে যে আগের বারের ইটারেশনে একবারও বাবল আপ হয়েছে কিনা। সো যদি এই ব্যক্তি ট্রু আসে, সো খেয়াল করে দেখো এখানে যদি তুমি ট্রু বসাও, নট অফ ট্রু হয়ে যাবে ফলস। তার মানে আমি এই লুপ থেকে বের হতে পারবো না, আমাকে কন্টিনিউ করতে হবে, বিকজ আগের ইটারেশনে একটা বাবল আপ ছিল। যদি একটাও বাবল আপ না থাকতো, কেউ বাবল আপ করতে পারেনি, ডিট সোয়াপ বেচারা ফলস দিয়ে লুপে ঢুকেছিল এবং ইনার লুপের সমস্ত অ্যাক্টিভিটির পরেও সে ফলসই রয়ে গেছে, ইন দ্যাট কেস কিন্তু তুমি এই কেসে পড়ে যেতে, তোমার ভ্যালু হতো ফলস, নট অফ ফলস ইজ ট্রু, এবং এটা ইন্ডিকেট করে তোমাকে লুপ থেকে বের হয়ে যাওয়া উচিত। কেন না, যদিও বা তোমার কিছু অ্যাক্টিভিটি বাকি আছে, টুর কিছু স্টেপ বাকি আছে, বাট আর কোনো সোয়াপিং হবে না। যেহেতু এবার হয় নাই, নেক্সট বার তো ওই সেম এর মধ্যেই আমরা সোয়াপিং খেয়াল করবো, বাট আরো কিছু ইন্ডেক্স কমিয়ে। 3 জনের মধ্যে চেক করেছি কোনো সোয়াপ ঘটে না, একটু পরে অ্যারেটা যখন ছোট করে 2 জনের মধ্যে নিয়ে আসবো, নিশ্চয়ই ওর মধ্যে কোনো সোয়াপ হবে না, অলরেডি সর্টেড। কনসেপ্টটা কি আমরা বুঝতে পারলাম কি? একটু সবার থেকে ফিডব্যাক চাই। স্যার এখানে যখন স্যার সোয়াপটা ট্রু হবে, তখন তো দেখা গেল যে ট্রু হওয়ার পরে আপনার নেক্সট যে ইটারেশনটা যাবে সেই ইটারেশনটা তো সে মানে স্যার এই জায়গাটাতে বুঝতেছিলাম না যে মানে কিভাবে বুঝবে যে মানে ট্রু নিয়ে সে আর কন্টিনিউ করবে না। আচ্ছা আচ্ছা, এটা বোঝার জন্য তোমাদের জন্য পার্টিকুলারলি এক্সাম্পল সাজানো আছে, ঠিক আছে? আমরা এখন ম্যাথমেটিক, এটা অলরেডি তোমরা এইটা দেখাইতাম, বাট আগে পিক্টোরিয়ালটা দেখালে ভালো হতো। পিক্টোরিয়ালটা দেখো,
মনে করো এন সাইজের একটা অ্যারে দিয়েছি, এবার সব ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে 10 মিনিটে। এন সাইজের একটা অ্যারে, 8 সাইজের অ্যারে, তার মানে তোমার এন এর ভ্যালু যেহেতু 8, টু ডু এর ভ্যালু আমরা সেট করবো কত দিয়ে? n-1 দিয়ে। আউটার লুপ 7 বার ঘুরবে ম্যাক্সিমাম। আমরা চাই এই 7 থেকে কম ঘুরিয়ে পারা যায় কিনা, এই কারণে আমরা একজন বুলিয়ান ভেরিয়েবলকে বাইরে ঠিক করে রাখলাম, যার ভ্যালুটা দিয়ে রেখেছি ফার্স্টে কত? ইনিশিয়ালি ট্রু। টু টু 7 বার ঘুরবে, আর ও যখন এক একবার ঘুরবে তখন ইন্ডেক্স ঘুরবে কতবার? 1 থেকে 2 সংখ্যক বার, এটা মনে রাখবে। সো আসো এবার দেখি কিভাবে ঘটনা ঘটতেছে সামনে। ওকে, খেয়াল করে দেখো, ইন্ডেক্সের ভ্যালু 1 দিয়ে শুরু হয়েছে, মনে আছে কিনা? ইন্ডেক্স যখন 1 কম্পেয়ার হয় তখন ইন্ডেক্সের সাথে ইন্ডেক্স প্লাস 1 এর। সো তুমি আসলে দাঁড়িয়ে আছো 1 এ, বাট কম্পেয়ার করছো তার ডান পাশের জনের সাথে। সো ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু 1, ইনার লুপ প্রথমবার ঘুরলো। ইনার লুপ প্রথমবার যখন ঘুরছে, মনে আছে ইনার লুপে ঢুকার আগেই কিন্তু আমরা ডিড সোয়াপকে ফলস করে ফেলতাম। এখন আমাদের দেখার ইচ্ছা হচ্ছে এই এতবার ইনার লুপটা ঘুরবে, এর মধ্যে একবারও ডিড সোয়াপ ট্রু হয় কিনা। যদি ট্রু হয় তাহলে পরের ইটারেশনে যাব, টু টু এর ভ্যালু কমিয়ে সেকেন্ড বার আউটার লুপে ঢুকবো। যদি এই ফলসই থেকে যায় তাহলে আর আউটার লুপে ঢুকবো না। অর্থাৎ কেউ যদি কাউকে সোয়াপ করতে না পারে, আসো দেখি সোয়াপ করতে পারে কিনা। এখানে তো অবশ্যই করতে পারবে, 98 এবং 23 দুজন, ডান পাশের জন ছোট আছে, সো আলটিমেটলি সোয়াপ হবে, বাবল আপ হবে। 98 বাবল হয়ে সেকেন্ড পজিশনে চলে যাবে, এবং ডিড সোয়াপের ভ্যালুটা কি হবে? একই থাকবে না ট্রু হয়ে যাবে? একই থাকবে, ট্রু হবে। ট্রু হবে। সোয়াপ হয়েছে কিনা? ইয়েস, একটা সোয়াপ পাওয়া গেছে, বুলিয়ান ভ্যালু। এই যে দেখো সোয়াপ হবে, সোয়াপ হয়েছে, সাথে সাথে ডিড সোয়াপের ভ্যালু ট্রু। ভালো কথা, ডিড সোয়াপ ট্রু হয়ে গেছে। এখন এই লুপের মধ্যে ইনার লুপ আর যতবারই ঘুরুক না কেন, এটা আর ফলস হবে না। এখন আসো আমরা দেখি ঘটনা কি ঘটে। দ্বিতীয় ইন্ডেক্সের ভ্যালু যখন 2, তখন তুমি দ্বিতীয় ঘরে দাঁড়িয়েছো এবং কম্পেয়ার করছো তোমার পাশের প্রতিবেশীর সাথে 2 আর 3। এখানেও একটা বাবল আপ হবে, সোয়াপ হবে। সোয়াপ অলরেডি ট্রুই ছিল, সো আলটিমেটলি এটা ট্রুই থাকবে। সোয়াপ অলরেডি ট্রু ছিল আগের ইটারেশনের কারণে, সো এটা ট্রুই থাকবে। ইন্ডেক্সের ভ্যালু 3, আবারও বাবল আপ হবে, 98 ডানে চলে যাবে, 14 বামে চলে আসবে। ডিড সোয়াপ আগেও ট্রু ছিল, এখনো ট্রু হচ্ছে। বারবার কালার চেঞ্জ করে কেন দেখাচ্ছি? কারণ মেমোরিতে কিন্তু ভ্যালুটা বারবার রিরাইট হচ্ছে, এমন না যে ট্রু ট্রুই রয়ে গেছে, বাট মানে রিরাইট হচ্ছে, ট্রু কে মুছে ট্রু বসানো হচ্ছে, এই আর কি, এই জন্য কালার চেঞ্জ করা হচ্ছে। ডান পাশে গেলাম, 98 6 বাবল আপ হবে, ট্রু ছিল ভ্যালু আগে অলরেডি, আবারও ট্রুই হবে এটা। ইন্ডেক্সের ভ্যালু বাড়ছে, তুমি চতুর্থ ঘরে দাঁড়িয়ে আছো, এই কারণে তোমার ইন্ডেক্সের ভ্যালু এখন 4। যাও ডানের ঘরে, 67 98 বাবল আপ হবে, সোয়াপ হবে। 98 ডানে চলে গেল, 67 বামে চলে আসলো। 98 33 এর মধ্যে সোয়াপ হবে, 98 42 এর মধ্যে সোয়াপ হবে। এই জায়গায় আমি একটু দাঁড়াতে চাই, তোমরা খেয়াল করে দেখো, ডিড সোয়াপের ভ্যালুটা অনেকগুলো সোয়াপ মানে হয়েছে, বাবল আপ হয়েছে, বাট সে নিজের ভ্যালু তো অবশ্যই, যেহেতু বাবল আপ হয়েছে, ট্রু রেখেছে। আচ্ছা, ইন্ডেক্সের ভ্যালু এখন 2 2 এর সমান। আমরা বলেছি কি, যখনই এটা সমান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চলবে, বেড়ে গেলে আর চলবে না। দেখো ইন্ডেক্সের ভ্যালু যখন 8, তখন তুমি অষ্টম ঘরে দাঁড়িয়ে আছো, বাট অষ্টম ঘরে দাঁড়ালে কিন্তু আর কারোর সাথে কম্পেয়ার করার মতো অবস্থা থাকে না, এই কারণে আর লুপ চালাবো না। সো আমাদের টু ডু এর ভ্যালু যা, ইন্ডেক্স যদি তাকে ক্রস করে ফেলে তাহলে কোনো কম্প্যারিজনের কাজ হবে না, উই উইল এক্সিট দ্য ইনার লুপ। ইনার লুপ, সো ইনার লুপ শেষ, একবারের জন্য ইনার লুপ ঘুরে ফেলেছে, আউটার লুপটা একবার ঘোরা শেষ। এবার আমরা টু ডু এর ভ্যালু কি করব? ইনক্রিজ না ডিক্রিজ? বাড়াবো না কমাবো? ডিক্রিজ হবে স্যার। করবো স্যার। ডিক্রিজ হবে, টু ডু এর ভ্যালু ডিক্রিজ হবে। সো টু ডু এর ভ্যালু কমিয়ে দিলাম এবং ইন্ডেক্সকে আবার 1 দিয়ে সেট করলাম। ডিড সোয়াপ এই ভ্যালুটাকে, আচ্ছা কেন বলতো আমরা আবার এই লুপটা কন্টিনিউ করছি? কারণ ডিড সোয়াপ আমাকে বলছিল ট্রু, অর্থাৎ এই ইটারেশনে, আউটার লুপের সপ্তম ইটারেশনে অবশ্যই কোনো না কোনো জায়গায় বাবল আপ হয়েছে, তার মানে এই অ্যারেটার এখনো সর্টেড হওয়া বাকি আছে, প্রবাবিলিটি আছে, আপনাকে সেকেন্ড ইটারেশনে যেতে হবে। গেলে ইন্ডেক্সকে আপডেট করব, টু ডু এর ভ্যালুটা এক ঘর কমিয়ে দিব, এক ভ্যালু কমিয়ে দিব, এবং ডিড সোয়াপের ভ্যালুটা আবারও রিসেট করব। আগে যা ছিল ছিল, এখন আবার ফলস দিয়ে রিসেট করব, একবারও ট্রু হয় কিনা আমি দেখবো। ঘটনা সেম, 45 23 নো সোয়াপ, 23 অলরেডি জায়গা মতো আছে। দেখো নো সোয়াপ যেহেতু, ডিড সোয়াপ এখন ফলস থেকে ট্রু হবে না, ইন্ডেক্সের ভ্যালু বেড়ে এখন পরের ঘরে যাবে। তুমি দ্বিতীয় ঘরে দাঁড়িয়ে তৃতীয়র সাথে কম্পেয়ার করো, এবার কিন্তু ডিড সোয়াপ ট্রু হয়ে যাবে, কারণ এবার একটা সোয়াপ ঘটবে। দেখো সোয়াপ হওয়ার সাথে সাথেই ডিড সোয়াপ ট্রু, ভিতরে আর কোনো জায়গায় সোয়াপ যদি নাও হয় তাও এই ভ্যালুটা আর আপডেট হবে না। আমি দ্রুত টেনে যাচ্ছি, ইন্ডেক্সের ভ্যালু বাড়াচ্ছি,
কোন কোন জায়গায় সোয়াপ হবে তোমরা বুঝতেই পারছো। 45 হয় সোয়াপ হবে, ডানে চলে যাব 45 67 সোয়াপ হবে না, সোয়াপ হবে না। বাট সোয়াপ না হলে কিন্তু এটাকে নেগেটিভ করা যাবে না। এটা এমন না যে সোয়াপ হলেই ট্রু, সোয়াপ না হলেই ফলস, না, একবারও যদি সোয়াপ হয় তাহলেই ট্রু। এটা ফলস ছিল, সেটাকে একবার ট্রু করা গেলে এই লুপের মধ্যে সেটাকে আর কখনোই ফলস করা যাবে না। সো ইনার লুপ চলছে, নাইস। আমরা অলরেডি দেখো ইনার লুপ যখন ইন্ডেক্স যখন টু ডুকে ছাড়িয়ে গেছে আমরা তখন লুপ থেকে বের হয়ে যাব। সেকেন্ড বাবল আপ হয়ে গেছে, দেখো সেকেন্ড বাবল আপের পরে অর্থাৎ আউটার লুপ দুইবার সাকসেসফুলি ঘুরে ফেলেছে এবং দুটো ম্যাক্সিমাম ভ্যালু এর সর্বশেষ পজিশনে চলে আসছে, বাবল আপের কাজ হচ্ছে। সো আমাদের নেক্সট ইটারেশনে যাব, টু ডু এর ভ্যালু 5 করে দিব, ইন্ডেক্সের ভ্যালু রিসেট, সোয়াপের ভ্যালু রিসেট। যেহেতু আগের ইটারেশনে চলে যাই, পুরনো ইটারেশনে প্রিভিয়াস স্লাইডে ডিড সোয়াপ যেহেতু ট্রু দিয়েছিল আমাদের ইটারেশন চলবে। সো আলটিমেটলি আমরা চালাতে থাকি, আমি আর এখানে খুব একটা কন্টিনিউ করছি না। আমি দেখাবো ডিড সোয়াপের ভ্যালুটা কখন তোমাকে ইন্ডিকেটর দিবে যে আর কাজ চালানো যাবে না। দেখো তৃতীয়বারও চলে ফেলেছি আমরা, তিনটা ভ্যালু অলরেডি সর্টেড পজিশনে চলে গেছে। টু ডু এর ভ্যালু 7 থেকে শুরু করেছিল, 6 হয়েছে, 5 হয়েছে, এখন 4 এ আছে। ওকে, ফোর্থ বাবল আপও ডান হয়ে গেছে এবং এটার পরেও আমরা ডিড সোয়াপের ভ্যালু দেখতে পাচ্ছি ট্রু। সো আলটিমেটলি নেক্সট ইটারেশনে যেতে হবে, টু ডু এর ভ্যালু আবার কমিয়ে 3 করব। ইন্ডেক্স এবার চলবে 1 2 3 পর্যন্ত, দেখবো এর মধ্যে কোনোবার এই ফলস ট্রু হয় কিনা। খেয়াল করে দেখো, 6 এর সাথে 14 এর কম্পারিজন নো চেঞ্জ, 14 এর সাথে 23 এর কম্পারিজন নো চেঞ্জ, 23 এর সাথে 33 এর কম্পারিজন নো চেঞ্জ। অলরেডি ইন্ডেক্স টু ডু এর সমান, একবারও সোয়াপ করা যায়নি, ডিড সোয়াপের ভ্যালু ফলস রয়ে গেছে। আমরা অলরেডি আমাদের এই ইটারেশন থেকে বের হয়ে আসছি। অর্থাৎ খেয়াল করে দেখো, টোটাল একটা ইনার লুপ চলে গেছে আউটার লুপের আন্ডারে, কিন্তু ডিড সোয়াপের ভ্যালুটা আপডেট হয়নি। সো আলটিমেটলি পরবর্তী ইটারেশন গুলো আমরা কি আর কন্টিনিউ করব? নো, দিস ইজ দ্য কনসেপ্ট। সো কন্টিনিউ করলে দেখো, উই ক্যান স্কিপ, উই ডিড নট ডু এনি সোয়াপিং। এই পজিশনে টু ডু এর ভ্যালু যখন 3 ছিল তখন তিনটা কম্পারিজনের মধ্যে 1 and 2, 2 and 3, 3 and 4 এই চারজনের মধ্যে কম্পারিজনে কোনো রকম সোয়াপ ঘটেনি। এই কারণে ডিড সোয়াপের ভ্যালু ইনিশিয়ালি যাকে ফলস ধরে রেখেছিলাম হি ইজ স্টিল ফলস। নতুনবার আউটার লুপের কাছে যখন আমি আসব, ডিড সোয়াপের ভ্যালুটা ফলস থাকলে লুপ থেকে বের হয়ে যাওয়ার নিয়ম তোমরা গতদিন মানে স্লাইডে দেখেছো। সো যেহেতু ডিড সোয়াপের ভ্যালুটা ফলস, যদিও বা টু ডু এর ভ্যালু এখনো ইন্ডেক্স 1 পর্যন্ত পৌঁছায়নি, বাট এই ব্যক্তির কারণে আমরা একটা আর্লি ডিটেকশন পেয়ে গেলাম যে our array is already sorted. We do not need further iterations to check for bubbling up. Already all the elements are in the bubbled up position. Bubble up করলে যে পজিশনে থাকতো সেই পজিশনে অলরেডি আছে। So we do not care to further enhance or continue our iterations. Done. স্যার Done. আমার আউটার লুপের একটা প্রবলেম আছে, এখনো আমি বুঝতে Please. পারতেছি না জায়গায়। Please. আউটার লুপের যে কন্ডিশনটা যেটা চলবে যতক্ষণ পর্যন্ত, তো ওখানে তো আমি অর কন্ডিশন দিয়ে নিয়েছি, তো তার মানে আমার আউটার লুপের যেতে মানে যে প্রথম যে না, initial ওইটা ভ্যালুটা, কিন্তু ও বুঝতে পারছি, তুমি মনে হয় চলার কন্ডিশন বলছো, ওইটা কিন্তু লুপ এক্সিট করার কন্ডিশন দেখাচ্ছি। অর কন্ডিশন মানে তুমি বলছো যে লুপ তো চলবে, এই দুইটার কোনো একটা ট্রু হলে। ওকে, আসি, এই তো তোমার আউটার লুপের কন্ডিশন দেখো, এক্সিট ইফ, আচ্ছা তাই না? এই দুটার কোনো একটা ট্রু হলে এক্সিট করব, থাকবো না। ঠিক আছে, এটা হচ্ছে আউটার লুপ এক্সিট করার কন্ডিশন, এটা হচ্ছে ইনার লুপ এক্সিট করার কন্ডিশন। এখন তুমি বসাও, এইটা যদি কোনো সময় ট্রু হয়ে যায় তাহলে ঘটনা কিন্তু ঘটে যাবে। আমার মনে হয় আমরা ইনসার্শন সর্টের সমস্ত কিছু এখানে খুব এক্সিলেন্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, বাসায় একবার রাউন্ড আপ ঘুরিয়ে নিয়ে আসলে তুমি খুব ইজিলি বুঝতে পারবে কখন কোনটার ভ্যালু কি হচ্ছে। So this is the whole procedure of bubble sort. বাবলিং আপ করতে হবে স্টেপ বাই স্টেপ, এবং আর্লি ডিটেকশনের একটা ফর্মুলাও আমরা দেখে নিলাম। সো আলটিমেটলি ম্যাক্সিমাম আসলে আউটার লুপটা n-1 টাইমস ঘুরবে, যদি কখনোই আসলে আলটিমেটলি আর্লি ডিটেক্ট করা না যায়, অর্থাৎ যদি অ্যারেটা একদম টোটালি রিভার্স ওয়েতে থাকে, শুধুমাত্র সেই সময় এই অ্যারেটা রিভার্স ওয়েতে থাকে। তোমাকে বানাইতে হবে অ্যারের 1 2 3 4 5, বাট অ্যারেতে ডেটাগুলো আছে 5 4 3 2 1। সো আলটিমেটলি আসলে এটাই কোনো উপায় নাই।
এটাই আসলে একদম লাস্ট ইটারেশন পর্যন্ত তোমার কম্প্যারিজন চলবে, সোয়াপ ঘটবে, বাবল আপ ঘটবে। সো আলটিমেটলি এইরকম একদম রিভার্স কন্ডিশন, সবচেয়ে ওয়ার্স্ট কেসটা ছাড়া অন্য যে কোনো কেসকে আমরা চাইলে একটু একটু ইয়ে করতে পারি, কমাই নিয়ে আসতে পারি ইটারেশন ইউজিং দ্য বুলিয়ান ভেরিয়েবল। সো আর্লি ফিনিশ করার পসিবিলিটি থাকবে। সো আলটিমেটলি দিস ইজ দ্য হোল থিং অফ বাবল সর্ট। তবে এখানে কম্পিউটার সায়েন্সের একটা ফ্যাক্টের কথা বলা হয়েছে, কম্পিউটার সায়েন্সের একটা ট্রু ফ্যাক্ট, যে বাবল সর্টকে আসলে nobody ever uses bubble sort, nobody not ever, because it is extremely inefficient. তো এত কষ্ট করে কি শিখলাম আসলে? এত কষ্ট করে শিখলাম সব কষ্ট বৃথা কিছুই না। না আসলে if you want to further excel the knowledge of physics, শুরু করা হয় কাকে দিয়ে? নিউটনকে দিয়ে, নাকি? হ্যাঁ, তো আলটিমেটলি নিউটনের লতে তো আর এখন দুনিয়া চলে না, এখন চলবে কিসে? এখন কোয়ান্টামে চলবে, এখন থার্মোডাইনামিক্সে চলবে, এখন তাই না রিলেটিভিটির উপরে চলবে। বাট আলটিমেটলি উই শুড স্টার্ট ফ্রম দ্য বেসিক্স। প্রশ্ন হচ্ছে এটা কিন্তু খারাপ সর্টিং অ্যালগরিদম, এটা কেউ বলে নাই, খারাপ বলছে না, বাট এক্সট্রিমলি ইনএফিশিয়েন্ট। এক্সট্রিমলি ইনএফিশিয়েন্ট মানে হচ্ছে এটার কস্ট এখনো অনেক বেশি। মানে এটা যে ওয়েতে সর্ট করা ট্রাই করে এটা আসলে কস্টলি প্রসিডিউর, অনেকগুলো কম্প্যারিজন করতে হয়। আর্লি ডিটেকশনের জন্য কিন্তু তোমাকে খেয়াল করে দেখো লুপে আলাদা আলাদা দুটো শর্ত চেক করতে হচ্ছে। সো আলটিমেটলি খুব একটা এফিশিয়েন্ট বানাতে পারলাম না আমরা এটাকে। অল্প কম্প্যারিজনে কাজ চালানোর মতো আরো কোনো সর্টিং অ্যালগরিদম আছে কিনা এটা নিয়ে আমাদের গবেষণা করতে হবে। সো আমরা এই স্লাইড থেকে চলে আসবো, আমাদের বাবল সর্ট সাকসেসফুলি কমপ্লিটেড। আমরা ওর থেকে ভালো কোনো সর্টিং অ্যালগরিদম আছে কিনা তাকে একটু দেখার চেষ্টা করব। তোমাদের সামনে প্রেজেন্ট করছি মিস্টার ইনসারশন সর্ট। কেউ জানে কিনা ইনসারশন সর্ট নামটা শুনেছি কিনা? নাম শোনার কথা হয়তো। আমরা কি বিভিন্ন সর্টিং টেকনিক গুলোর নাম জানি? বাবল সর্ট হয়তো অনেকে শুনেছিলাম, আরো যে কয়েকটা সর্টিং টেকনিক আছে এগুলো কি আমরা জানি? না স্যার, না স্যার, অনেকে নামগুলো জানি না, নামগুলো খুব সুন্দর। বাবল সর্টের নামটা হচ্ছে কিন্তু ওরই প্রপার্টিজ এর উপর ভিত্তি করে সে বাবল আপ করে বড় এলিমেন্টকে, করে অ্যারের লাস্ট পজিশনে প্লেস করে। সো ওর নামের একটা মাহাত্ম্য আছে, যদিও খুব ভালো অ্যালগরিদম না, ওর থেকে একটু বেটার অ্যালগরিদমকে স্টাডি করব। তো আগেরটা আমাদের অনেক সময় লেগেছে, এখনকার গুলোতে এত সময় লাগবে না। ইনসার্শন সর্ট, ইনসার্ট করা মানে কি? প্লেস করা, তাই না? কোন একটা জায়গায় ইনসার্ট করা। আমরা ডেটাবেজে ডেটা ইনসার্ট করি, আমরা মানি ব্যাগে টাকা ইনসার্ট করি, আমরা বোতলের মধ্যে কয়েন ইনসার্ট করি, বিভিন্ন সময় আমরা অনেক কিছুকে অনেক জায়গায় প্লেস করি, ইনসার্ট করি। তো এই ইনসার্শন সর্ট হচ্ছে আমাদের দ্বিতীয় সর্টিং টেকনিক। আমরা একটু দেখবো যে কিভাবে আসলে এই সর্টিং টেকনিকটা আগেরটা থেকে বেটার কিনা সেটা পরে দেখবো, আগে দেখবো যে কিভাবে আসলে এই অ্যালগরিদমটা কাজ করে। তো আচ্ছা, তো ইনসার্শন, আচ্ছা আমরা একটু ভিতরে আসি ইনসার্শন সর্ট কিভাবে কাজ করে। এখানে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে the idea of insertion sort is similar to the idea of sorting playing cards. তাস খেলার সময় এই কনসেপ্টটা অনেকেই বুঝবে, যারা তাস খেলি তারাও বুঝবে, না খেললেও বোঝা যাবে। মনে করো এক প্যাকেটে 52টা তাস থাকে না, যদি আমি ভুল না করি 52, অথবা একটা বেশি থাকে, অনেক সময় একটা জোকার কার্ড থাকে 53টা থাকে অনেক সময়, তো 52টা কার্ডই থাকে ধরলাম। তো 52 কার্ডের তাসের প্যাকেট, প্রথম দিন তো ওরা যখন প্যাকেট করে তখন তো সুন্দর করে তোমার জন্য সাজায় দেয়, তাই না? লাল গুলো একসাথে, কালো গুলো একসাথে। বাট দীর্ঘদিন যখন তুমি তোমার ফ্রেন্ডের সাথে খেলতে থাকো, কার্ডগুলো কি আর সর্টেড থাকে নাকি এলোমেলো হয়ে যায়? এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে যায়। তো যেটা করতে হয়, প্রথম দিন খেলার শুরুতে যদি তোমাকে এই 52 কার্ডকে সর্ট করতে হয়, মনে করো আজকে তুমি তাসের প্যাকেটটা আবার খুলে এবং কার্ডগুলো নামিয়ে দেখলে সবগুলো কার্ডই এলোমেলো অবস্থায় আছে, সর্ট করতে হবে। তখন আমরা কিভাবে সর্ট করি? সর্ট করার নিয়ম হচ্ছে, ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝো, প্রথম জনকে, অথবা তুমি যদি প্রথম দিক থেকে সর্ট করতে পারো এমন ভাবে তোমার হাতে কার্ডের প্যাকেটটা আছে বা 52টা কার্ড তুমি একবারে ধরে আছো, হয় তুমি উপরের ব্যক্তিকে রেফারেন্স ধরে সর্ট করা শুরু করবে, অথবা একদম লাস্টের ব্যক্তিকে রেফারেন্স ধরে সর্ট করা শুরু করবে। নিয়মটা হচ্ছে এই যে এই ব্যক্তি যেভাবে কার্ডটা ধরেছে, এই যে 7, তাই না, এই যে ক্লাবসের 7 যেটা বলে, ক্লাবসের 7 আসলে কোথায় বসবে? দেখো তার হাতে 4টা কার্ড আছে, 4টাই হচ্ছে ক্লাবসের।
হ্যাঁ 10 7 5 4 2 সো আলটিমেটলি একই ধরনের কার্ড দেখানো হয়েছে, তোমাদের বোঝার সুবিধার জন্য অন্য কার্ড দেখানো হয়নি। সবগুলোর পাতা যেহেতু একই রকম, এটা দেখে বুঝতে পারছো কার্ডগুলো একই টাইপের। জাস্ট নাম্বার অনুযায়ী যদি আমরা সর্ট করতে পারি তাহলে এই কার্ডগুলো সর্টেড। কারণ প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে সর্ট করতে পারি, এই উপরের নাম্বার, উপরের কার্ডটাকে অথবা লাস্টের কার্ডটাকে রেফারেন্স ধরে সর্ট করা যায়। করার সময় করতে হয় কি, যে কোনো একটা কার্ড ধরবা, মনে করো উপরের জনকে তুমি যদি রেফারেন্স হিসেবে ধরো, তুমি সেকেন্ড ব্যক্তিকে টান দিয়ে ধরবে এবং তুমি ধীরে ধীরে উপরের দিকে নিয়ে আসবে যতটুক পর্যন্ত তাকে উপরে আনা যায়। দেখো 7কে তোমার যদি উপরে আনতে হয় তাহলে উপরে আছে শুধুমাত্র 10, ওকে টপকে 7কে উপরে নিলেই অ্যাটলিস্ট 7 তার কারেক্ট জায়গায় ইনসার্ট হয়ে গেল। কথা বোঝো, অলরেডি 7 তার নতুন জায়গায় বা কারেক্ট পজিশনে ইনসার্ট হয়ে গেল। তো তখন অবস্থা হবে উপরে 7, তার নিচে 10, তার নিচে আরো 3টা। এরপরে তুমি উঠাবে 7-এর পেছনে যে ছিল 5কে, 5-এর সাথে কম্পেয়ার করবে কার কার, 7 এবং 10-এর। 5কে কারেক্ট পজিশনে নিয়ে আসবে, পেছনে যাবে, 4-এর দিকে নজর দিবে, 4কে সামনে নিয়ে এসে সর্টেড পজিশনে বসাবে, 2কে টান দিবে, নিচে নিচে থেকে উপরের দিকে নিয়ে আসবে যতটুকু পর্যন্ত সে উঠতে পারে, সর্টেড পজিশনে তাকে বসাবে। তো আলটিমেটলি একজনকে রেফারেন্স ধরলাম এবং বাকিদেরকে আমি সেই রেফারেন্স অনুযায়ী সর্ট করলাম, সর্টেড পজিশনে নিয়ে আসলাম। ইনসারশন সর্ট এই 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 টেকনিকে কাজ করে। সে ধরে নেয় যে আমার হাতে থাকা কার্ডের একটা পার্ট হচ্ছে সর্টেড আর একটা পার্ট হচ্ছে আনসর্টেড, যাকে রেফারেন্স ধরবো আপাতত সে সর্টেড ব্যাপারটা। সো 10কে যদি রেফারেন্স ধরো, আপাতত ধরে নিতে হবে যে 10 সর্টেড পজিশনে আছে, পিছনের থেকে শুরু করে লাস্টের ব্যক্তিরা 7 5 4 2 সবাই আনসর্টেড পজিশনে আছে। তখন তোমার কাজ হচ্ছে আনসর্টেড লিস্ট থেকে একজন একজন করে পিক করবে এবং সর্টেড লিস্টের কোন জায়গায় তাকে বসালে ওই লিস্টটা সর্টেডই থাকবে সেটা তোমার দেখতে হবে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, সামনে ইনসারশন সর্টের আইডিয়াটা মানে যখন আমি এক্সপ্রেস করব আমার মনে হয় তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখি কিভাবে আমরা এখানে কি ইনসারশন স্যার সর্টে বাবল শটের উল্টাটা হচ্ছে? কোন দিক দিয়ে উল্টা হচ্ছে সেটা বলি। এখানে প্রতিটা আউটার লুপ চলার সময় ইনার লুপে কম্প্যারিজনের পরিমাণ বাড়বে না কমবে, বলো দেখি। বাড়বে না? আগের বার কিন্তু কম ছিল তাই না, মনে আছে? জি স্যার। যত টু এর ভ্যালু বাড়ছিল ইনার লুপ কিন্তু তত অল্প সংখ্যক বার ঘুরছিল, 1 থেকে 2 কিন্তু এবার একটা ভেজাল আছে। এবার ধীরে ধীরে তোমার সর্টেড অ্যারেটা বড় হতে থাকবে না। নতুন একজন এসে দেখবে যে, খেয়াল করে দেখো 7 যখন আনসর্টেড লিস্ট ছিল 4 জনের, সর্টেড লিস্টে শুধু একজন 10। 7 যখন আসলো, ওর ইচ্ছা হচ্ছে সর্টেড লিস্টের যেই পজিশনে আমার বসা উচিত আমি বসবো, তার জন্য সামনে কম্পেয়ার করার মতো আছে শুধু একজন, সর্টেড লিস্টে 10। 7 খুব ইজিলি একটা কম্পারিজন পরেই ওর পজিশনটা ফাইনাল করতে পারবে। কিন্তু 5-এর জন্য কাহিনীটা আরেকটু ডিফারেন্ট। 5-এর জন্য এবার সামনে 2জন সর্টেড, উপরে 7 নিচে 10, 5কে কম্পেয়ার করতে হবে 10-এর সাথেও 7-এর সাথে, কম্পারিজন দুটো। 5 বসে গেল, আসলো 4 এসে দেখলো যে 5 7 10 3জন বসে আছে, আমাকে 3টা কম্পারিজন ছাড়া বোঝার উপায় নাই আমি কখন আমার পজিশন কোথায় হবে। সো আলটিমেটলি এটার সাথে বাবল সর্টের ডিফারেন্সটা এখানেই, উল্টো এখানে। এখানে ইনার লুপ আউটার লুপের সাথে কমে না, বরং তোমার ইনার প্রবলেমের সংখ্যা ধীরে ধীরে কি হতে থাকবে, বাড়তে থাকবে। ঠিক আছে, আউটার লুপ যত সামনে আগাবে ইনার লুপে কম্পারিজনের পরিমাণ তত বাড়বে। তো ফার্স্ট আউটার লুপে মিনিমাম নাম্বার কম্পারিজন এবং লাস্ট আউটার লুপের লাস্ট ইটারেশনে ম্যাক্সিমাম টাইমস ইনার লুপ এক্সিকিউট করবে। আসো আমরা দেখি কিভাবে আসলে সাজানো হয়। এখানে অনেক ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা আছে, এখানে একটা সিম্পল ক্যারেক্টারিস্টিক্স তোমাদেরকে বলে দেই, বাকিগুলো তোমরা ধীরে ধীরে জানবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটাকে সামনে আরেকটা সর্ট আমরা দেখবো, সিলেকশন সর্ট, এবং একটু আগে আমরা পড়ে আসছি অলরেডি বাবল সর্ট। সিম্পল সর্টের মধ্যে এরাই সবচেয়ে জনপ্রিয়, ইনসারশন, বাবল এবং সিলেকশন। বাবলকে অলরেডি আমরা চিনি, সিলেকশনকে একটু পরেই চিনবো, বাট এই দুজনের থেকেই আমাদের মিস্টার ইনসারশন সর্ট বেটার, ভালো কাজ করে। তবে ওরও ল্যাকিংস আছে। স্মলার ডাটা সেটের জন্য এটা এফিশিয়েন্ট, কিন্তু যদি বিশাল বড় ডেটা সেট দাও এখনো এটা ইনএফিশিয়েন্ট, বাবল সর্টের মতোই। বাবল সর্টও যেমন বড় ডেটা সেটের জন্য ভালো নয়, ইনএফিশিয়েন্ট। হয়তো বাবল সর্টের থেকে ইনসারশন কিছুটা ভালো, বাট তারপরেও হিউজ ডেটা সেটকে নিয়ে কাজ করতে গেলে, সর্ট করতে গেলে ইনসারশনকে ইউজ করাটা অনেকে প্রেফার করে না, বাট ছোট ডেটা সেট হলেও।
আর একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি তোমাদের সাথে আমি উল্লেখ করতে চাই, এটাকে বলা হয়ে থাকে, সবসময় মনে রাখবে, ইনসারশন সর্টকে বলা হয়ে থাকে স্টেবল সর্টিং অ্যালগোরিদম। স্টেবল সর্টিং অ্যালগোরিদম, স্টেবল মানে কি? ধীর স্থির, স্থির। কেন ওকে স্টেবল বলা হয়? পরের স্লাইডে কাহিনী উল্লেখ করা আছে। Why insertion sort is a stable sorting algorithm? এর আগে আমাদের জানতে হবে স্টেবল বলতে কি বোঝায়। মনে করো তোমাকে একটা অ্যারে দিয়েছি, এই যে 2 4 1 7 4 9। খেয়াল করে দেখো তো এই অ্যারের মধ্যে কি ডুপ্লিকেট এলিমেন্ট আছে কিনা? আছে। আছে। 4 দুইবার আছে। সো স্টেবল সর্টিং অ্যালগোরিদম তারাই যারা রিলেভেন্ট পজিশনকে চেঞ্জ করে না। রিলেভেন্ট পজিশন, দ্যাট মিন্স অ্যারেতে তো দুটোই 4, খালি চোখে এদের মধ্যে কোনো পার্থক্য নাই, বাট কোন 4টা আগে আছে? পজিশন নাম্বার 2 এর 4, পরে আছে পজিশন নাম্বার 5 এর 4। সো কিছু কিছু সর্টিং অ্যালগোরিদম আছে যারা যখন সর্ট করে ফেলে এই পজিশন নাম্বার 5 এর 4 কে আগে বসায়, পজিশন নাম্বার 4 এর 2 এর 4 কে বসায় পরে। হতে পারে এটা ওদের ভিতরকার ইন্টারনাল লজিকের উপরে বেস করে 4 হয়তো জায়গা অদল বদল করতে পারে, বাট এতে কিন্তু সর্টিং এ কোনো পরিবর্তন হয় না, আউটপুটে তুমি এটাই দেখতে পাবে। বাট যদি স্টেবল অ্যালগোরিদম হতে হয় তাহলে সে রিলেভেন্ট পজিশনটা চেঞ্জ করতে পারবে না। যদি 2 এর 4 আনসর্টেড লিস্টে আগে থাকে তাহলে এখানেও পজিশন 2 এর 4 সর্টেড পজিশনে যাওয়াতে তার পজিশন চেঞ্জ হয়েছে, এখন আর সে 2 তে নাই, সে চলে গেছে 3 এ, বাট অবশ্যই ওই পজিশন নাম্বার 5 এর 4 এর থেকে সে অ্যাটলিস্ট এক ঘর আগে থাকে, এবং তাই হয়েছে। আনসর্টেড অ্যারে হতে পারে এরকম, পরের 4 আগে, আগের 4 পরে চলে আসছে, দুটোরই কিন্তু রেজাল্ট সেম, বাট এটাকে বলা হবে স্টেবল সর্টিং, এটাকে বলা হবে আনস্টেবল সর্টিং। আমরা কি স্টেবিলিটির শর্তটা বুঝতে পেরেছি? তোমরা প্রবাবিলিটিতে পড়েছো এসব, বিন্যাস সমাবেশে স্থান পরিবর্তন করা যাবে না, ভাওয়েল 5 জনকে স্যার, একই রকম চিন্তা আমাদের করতে কি হবে। এটা স্টেবল করার বা আনস্টেবলের দরকার কি? যেহেতু আউটপুটটা সেমই আসতেছে। আউটপুট যদি সেম আসে, এক্সিলেন্ট কোশ্চেন। ওয়াই শুড আমরা কেয়ার করব কেন স্টেবল হলো কি হলো না? ব্যাপারটা বোঝো, এই ব্যক্তিকে এই ব্যক্তির আগে অবস্থান দিতে চাইলে অবশ্যই নিশ্চয়ই একটা কম্পারিজন হয়েছে, নাকি? নিশ্চয়ই এমন একটা কম্পারিজন হয়েছে যে কম্পারিজনের কারণে এই ব্যক্তি তার থেকে আগে চলে আসছে। সো সোয়াপিং এর একটা কাজ করা হয়েছে এখানে। অবশ্যই সোয়াপিং না করলে তো পিছনের ব্যক্তি সামনে আসবে না, আর সামনের ব্যক্তি পেছনে যাবে না। এখানে সেই কম্পারিজনটা হয়তো করা হয়েছে, ইফ কন্ডিশন অ্যাপ্লাই হয়তো করা হয়েছে, দুজনের মধ্যে কে আগে বসবে কে পরে বসবে, কিন্তু সোয়াপ কি করা হবে? নো। কথা বলছো, এই 4 আর এই 4 এর মধ্যে যদি কোনো সময় ফাইট হয়, কম্প্যারিজন হয়, কম্পেয়ার হওয়ার পরে কি তারা তাদের রিলেভেন্ট পজিশন চেঞ্জ করবে, সেই সোয়াপটা ঘটাবে? না। বাট এই ব্যক্তি কিন্তু ঘটাবে, বা তার অ্যালগোরিদম তাকে বাধ্য করবে ঘটাতে। সো আলটিমেটলি কার ফুয়েল বেশি বার্ন হবে, কার ইঞ্জিন বেশি বার্ন হবে? আনস্টেবল যাটা। আনস্টেবল সর্টিং এর। তার মানে একটা অ্যারেতে অনেক অনেক ডুপ্লিকেট ডেটা থাকতে পারে। তুমি তো এখন মাত্র 6 সাইজের একটা ছোট অ্যারে দেখতেছো, বাংলাদেশের মানুষের জনসংখ্যার যে ডেটা সেট, এখানে তো ডুপ্লিকেট ডেটার অভাব আছে। বয়স 17 বছর বয়স মানুষ কতজন, তাই না? 1 কোটি। 18 বছরের মানুষ কতজন? 1 কোটি। আলটিমেটলি এই 1 কোটি ডেটাকে কিভাবে মানে সর্ট না করে রিলেভেন্ট পজিশন ধরে রেখে এক জায়গায় বসানো যায়, আর যদি ইন কেস আনস্টেবল সর্টিং হয় তাহলে কিন্তু ওই 1 কোটি কম্পারিজনের মধ্যে কিছু কিছু জায়গায় তোমার বাবল আপ হবে, সর্টিং হবে। সো সবসময় বলা হয় কম্পিউটার সায়েন্সে আনস্টেবল সর্টিং যাতে আমরা অ্যাভয়েড করি। তো লাকিলি আমাদের ইনসারশন সর্ট একজন স্টেবল সর্ট অ্যালগোরিদম, সো আলটিমেটলি এই দিক দিয়ে সে ভালো আছে। ঠিক আছে কিনা ব্যাপারটা? সামনে যাব? জি স্যার। আচ্ছা, সো ইনসারশন সর্ট কিভাবে কাজ করে আমি একটু আগে যেটা দেখালাম, অলরেডি তোমাকে কি যেটা করতে হবে, একজনকে সর্টেড পজিশনে ধরে নিতে হবে যে এই ব্যক্তি সর্টেড আছে, এইটা হচ্ছে আমার আনসর্টেড এর লিস্ট। আনসর্টেড এর লিস্টে যে উপরে আছে তাকে আগে সর্টেড পজিশনে বসানোর ট্রাই করব। সো আলটিমেটলি 1 কোথায় বসতে পারে সেটা 1 তার পিছনের সর্টেড লিস্টের সাথে কম্পেয়ার চালাতে থাকবে। সো 1 যখন সর্টেড পজিশনে বসে যাবে, এখন আমার সর্টেড পজিশনে আছে দুটো এলিমেন্ট, সর্টেড পজিশনে আছে দুটো এলিমেন্ট, আনসর্টেড পজিশনে আছে 4টা এলিমেন্ট। প্রথমবার সর্টেড পজিশনে ছিল আমার ধরে নেওয়া এই ব্যক্তি, যদিও সে আসলে প্র্যাকটিক্যালি সর্টেড পজিশনে নাই, বাট আমাকে তো একটা রেফারেন্স ধরতে হবে, সেই রেফারেন্স ধরলাম প্রথম এলিমেন্ট। আনসর্টেড লিস্টের প্রথম এলিমেন্টকে আমি সর্টেড পজিশনে আনার ব্যবস্থা করলাম, বসে গেল। কয়টা কম্পারিজন হয়েছে পরে দেখবো, কম্পারিজন আসলে একটাই হয়েছে শুধু।
দুইজন এখন সর্টেড লিস্টে আছে, এই হচ্ছে আমার আনসর্টেড লিস্ট। আনসর্টেড লিস্টের প্রথম ব্যক্তিকে পিক আপ করবো, যেখানে সে বসতে চায় বসাবো। দেখো তার বসার জন্য কি আসলে সামনে কোনো জায়গা আছে? নাই। সামনে 5, সামনে 1, 6 কিন্তু সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে সর্টেড লিস্টে তাকে ঢুকতে হলে তাকে লাস্ট এলিমেন্ট হিসেবে ঢুকতে হবে। দেখো অলরেডি সে লাস্ট এলিমেন্ট হিসেবে ঢুকেছে। সর্টেড লিস্টে এলিমেন্ট এখন 3 জন, আনসর্টেড লিস্টে এলিমেন্ট 3 জন। তার উপরের এলিমেন্ট 2 কে কোন পজিশনে বসানো যায় সেটা যেন কম্পেয়ার করব। কম্পেয়ার করার স্টাইলটা কি? কোথায় প্রথম কার সাথে কম্পেয়ার করব? 1 এর সাথে নাকি 6 এর সাথে? উই নো কম্পারিজনটা হবে কার সাথে? 6 এর সাথে, এর সাথে, তাই না? প্রথমে আমরা একদম ফার্স্টে তো দেখবো না, সো 6 এর সাথে কম্পেয়ার করব, দেখার চেষ্টা করব 6 এর আগে বসানো যায় কিনা, রাইট বসতে পারে। তার বামের জনের সাথে কম্পেয়ার করব, 5 এর সাথে কম্পেয়ার করব, রাইট সে বসতে পারে। 1 এর সাথে কম্পেয়ার করব না, 1 এর পজিশন সে নিতে পারে না। সো আলটিমেটলি সেকেন্ড পজিশন তাকে দিয়ে বাকি দুজনকে এক ঘর করে ডানে সরাই দিব। বাকি দুজন সাইড ছেড়ে দিয়েছে, 2 সেকেন্ড পজিশনে বসছে, 4 জন এলিমেন্ট এখন আমার সর্টেড পজিশনে। তোমরা একটা জিনিস খেয়াল করেছি এখানে কপি লেফট হচ্ছে, কথা বুঝো? 6 এর সাথে 1, আবার হয়তো এটার সাথে 5, নাকি আমরা ব্যাকওয়ার্ড কম্পারিজন করছি না? আমরা যে ইন্ডেক্সে দাঁড়িয়ে আছি তার পিছনের ব্যক্তিদের সাথে কম্পারিজন চলবে। আর বাবলে কি হতো? সামনের ব্যক্তিদের সাথে কম্পেয়ার হতো, একের সাথে 6, ডান পাশের এলিমেন্টে কম্পেয়ার হতো। সো আলটিমেটলি এই হচ্ছে সর্টিং এর স্টাইল ফর ইনসারশন। এবার প্র্যাকটিক্যাল এক্সাম্পলটায় চলে যাব, যেখানে স্টেপ বাই স্টেপ ইটারেশনটা দেওয়া আছে। এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8, 8 এলিমেন্টের আমার অ্যারে। আসো, প্রথম কাজ কি আমাদের? একজনকে সর্টেড ধরে নেওয়া। সো খেয়াল করে দেখো, আমরা নবম, এই যে ইন্ডেক্স নাম্বার 1 9, এটা আমার সর্টেড সেকশন ধরে নিতে হবে। উই স্টার্ট বাই ডিভাইডিং দ্য অ্যারে ইনটু 2 সেকশনস, ওয়ান সর্টেড এন্ড ওয়ান আনসর্টেড। সর্টেড লিস্ট থাকবে সবচেয়ে ছোট এবং আমাদের রেফারেন্সের জন্য প্রথম জন শুধু, বাকি পুরোটাই আমাদের আনসর্টেড। ভালো কথা। এখন আমরা আনসর্টেড লিস্ট থেকে ডাকা শুরু করব এক এক করে। প্রথমে ডাক পাবে কে? 2। 2 কে ট্রাই করব সর্টেড লিস্টের কোথায় তাকে বসানো যায়। দেখো সেকেন্ড ব্যক্তির উপরে তাক করে আছি, রেড মার্ক দিয়ে বোঝানো হচ্ছে যে সে এখন নেক্সট ক্যান্ডিডেট সর্টেড লিস্টে আসার মতো। সর্টেড লিস্টে আসার জন্য তাকে কম্পিট করতে হবে শুধু 9 এর সাথে। দেখো কম্পিট করার স্টাইলটা কি? ফার্স্টে এই ভ্যালুটাকে, এই পজিশনটা ছাড়াই দিব, এই পজিশনটা খালি করে দিব যাতে পিছনের ব্যক্তি এখানে এসে বসতে পারে। সো 2 কে কোনো একটা টেম্পোরারি ভেরিয়েবলে জমা রেখেছি, এই পজিশনটা খালি করে দিয়েছি। এখন কম্প্যারিজন হবে, খেয়াল করে দেখো এই যে ভ্যালুটা আছে আমার হাতে, এই ভ্যালুটা 9 এর থেকে ছোট কিনা কম্পেয়ার করো, রাইট ছোট। সো সে সামনে আসতে চায়। সে সামনে আসতে চায় মানে সে কার পজিশনে বসতে চায়? 9 এর পজিশনে। হি ওয়ান্টস টু টেক দ্য প্লেস অফ 9। তাহলে 9 যাবে কোথায়? 9 চলে যাবে তার পজিশনে। এই কারণে এই পজিশনটা খালি রেখে 2 কে বা এই পজিশনের ভ্যালুটাকে অন্য একটা ভেরিয়েবলে আগে নিয়ে আসছি। তাহলে প্রথম কাজ হচ্ছে 2 কে এখানে আগে দিয়ে দিব না, তাহলে তো এই ভ্যালুটা হারিয়ে যাবে। আগে 9 কে ফাঁকা প্লেসে প্লেস করে দিব। 9 কে নিয়ে আসলাম, আগে যেখানে ছিল 2, 2 চলে যাবে যেখানে ছিল 9। 2 এর জন্য কি সামনে কম্পিট করার মতো আর কেউ আছে? না। না স্যার। সো 2 এখন রিল্যাক্সড, এটাকে রিল্যাক্সেশনও বলে। 2 রিল্যাক্সড, 2 তার কারেক্ট পজিশনে আছে। সো 2 কে হলুদ করে দিব, দিলাম। এখন আমার সর্টেড লিস্ট হচ্ছে 2 জনের, 2 এবং 9। আনসর্টেড লিস্টে এখনো 6 জন পড়ে আছে। 7 এর দিকে তাক করব, 7 তার পেছনে সর্টেড লিস্টের দিকে এক এক করে যাবে। সো 7 কে ফার্স্ট একটা টেম্পোরারি ভেরিয়েবলে জমা রেখে দিব এবং ওই ভেরিয়েবলের সাথে এক এক করে ব্যাকওয়ার্ড ট্র্যাক করব। প্রথম কম্পেয়ার করব 9 এর সাথে। ক্যান দে ইন্টারচেঞ্জ देयर প্লেস? ইয়েস, 9 বড়। সো 9 কে 7 এর প্রিভিয়াস পজিশনে ডানে এক ঘর সরিয়ে নিয়ে আসব। 7 কে এখনই এই ঘরে বসাবো না, 7 কে এখনই বসাবো না, কারণ হচ্ছে আগে 2 এর সাথে কম্পেয়ার করে নিব, লিস্টে থাকা অন্য ব্যক্তির সাথে কম্পেয়ার করে নিব, দেখি 2 এর সাথেও তার অবস্থা পাল্টানো যায় কিনা। কিন্তু 2 এর সাথে সে স্থান পরিবর্তন করতে পারবে না, 2 ছোট। সো 7 কে বাধ্য হয়ে স্থান পরিবর্তন করতে হবে এই পজিশনের সাথে। 7 চলে আসবে এখানে, 2 এর সাথে কম্পেয়ার করে সে সোয়াপ হতে পারেনি। 7 অলরেডি সর্টেড। কল 5, কম্পেয়ার। প্রথমে 5 কে একটা জায়গায় জমা রাখলাম, 5 এর পজিশন 5 ছেড়ে দিয়েছে,
সোয়াপ করার মতো কেউ থাকলে সে আগে এদিকে চলে আসবে। সো 9 চলে আসবে স্বভাবতই। 7 কোথায় যাবে? আমরা কিন্তু 9 এর পজিশনে 5 কে বসাবো না, এই 5 কে টেম্পোরারি ভেরিয়েবল থেকে অ্যারেতে ঢুকাবো সবার লাস্টে, তার পজিশন ফিক্সড হওয়ার পরে। তোমার মনে আছে কিনা যারা কার্ড খেলো তারা এই যে যেই কার্ডটাকে সর্ট করতে হবে সেই কার্ডটাকে তুলে ধরো না, অনেকে এটা বুঝবে, কার্ডটাকে তুলে ধরো এবং পরে পজিশন গুলো দেখে দেখে এরপরে একটা জায়গায় প্লেস করো নাকি। সো বারবার তো কার্ডটাকে পিছনে বারবার ঢুকাই আবার বের করে আবার ঢুকানো, এটা একটা রিডান্ডেন্ট কাজ, আমরা সেই কাজ করবো না। সো 9 এর সাথে কম্পারিজন কমপ্লিট, 7 এর সাথে কম্পেয়ার করতে হবে। দেখো কম্পারিজনের পরিমাণ বাড়ছে, অ্যারে যত সর্টেড হচ্ছে, হ্যাঁ আনসর্টেড অ্যারেটা যত ছোট হয়ে যাচ্ছে তত বুঝতে পারছি যে আউটার লুপ কম ঘুরবে, বাট কিন্তু ইনার লুপ কিন্তু একবার একবার করে ইটারেশন বাড়িয়ে নিচ্ছে। 5 এর সাথে 7 এর কম্পেয়ার হবে, সোয়াপ হতে পারে। সো 7 যাবে কোথায়? 7 যাবে অ্যারের ডান পাশের ঘরে। 5 এর সাথে 2 এর কম্পেয়ার হবে, 2 যদি বড় হতো 2 চলে আসতো এই ঘরে, কিন্তু 2 আসবে না, 5 যাবে এই ঘরে। সো যে ছোট সে এই ঘরে প্লেস নেবে, অলরেডি সর্টেড। এভাবে অ্যারেটা চলতে থাকবে, আমি আর সামনে কন্টিনিউ করছি না। 1 যখন আসছে, 1 এর জন্য দেখো একেবারে লাস্ট পজিশন পর্যন্ত কম্পেয়ার করেছি, তার আগে বাকি সবাই এক ঘর করে ডানে চলে গেছে। 2 এর সাথে যখন কম্পেয়ার হবে 2 ডানে চলে যাবে, 1 তার পজিশনে বসবে, 1 সর্টেড। সো এভাবে 4 3 2 আমরা সবাইকে সর্টেড করে ফেলতে পারি। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, এইখানে n সংখ্যক এলিমেন্টকে সর্ট করার জন্য তোমার আউটার লুপকে চালাতে হবে কয়বার? কথা বুঝো। n সংখ্যক এলিমেন্টকে সর্ট করতে চাইলে আউটার লুপকে ঘোরাতে হবে কতবার? n তমবার। এক্সিলেন্ট, n সংখ্যক বার, n সংখ্যক বার। কারণ লাস্ট কার্ডের কাছে আসার আগে ওই কার্ড সর্টেড পজিশনে আছে কিনা বোঝার কোনো উপায় আছে? না স্যার। এটা কখনোই কি ইন্ডিকেট করা যায় যে এই ব্যক্তিরা সবাই সর্টেড পজিশনে আছে বলে এই ব্যক্তি সর্টেড? নো, কারণ সে একবারও কম্পারিজনে অ্যাটেন্ডই তো করে নাই। সে এখন পর্যন্ত কোনো কম্পারিজন অ্যাটেন্ড করেছে? একটাও না। কিন্তু বাবলে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট। বাবলে যখন একজন ব্যক্তি জোড়ায় জোড়ায় কম্পেয়ার করতে থাকে এবং একজন বাবল আপ হয়ে লাস্ট পজিশনে বসে, সে কিন্তু পুরো এর সবার কাছে একবার করে যায়, এর প্রতিটা এলিমেন্ট ওই কম্পারিজনে অ্যাটেন্ড করে। এই কারণে একটা ইটারেশন কম ঘটালেও কাজ চলে, কিন্তু এখানে আউটার লুপ কিন্তু n টাইমস ঘোরা উচিত। তো আমরা এখানে 6 এর সাথে কম্পেয়ার করাইতে হবে। জুম, আচ্ছা। সো 6 গিয়ে তার পজিশনে বসলো, রাইট, সবাই সর্টেড পজিশনে চলে গেল। এই হচ্ছে ইনসারশন সর্টের বেসিক প্রপার্টিজ। আমরা বুঝতে পারছি কিনা? এবার কি আমরা সুডোকোডটা দেখতে পারি কিনা একবার? আমার মনে হয় সুডোকোড দেখলে এবার ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার আসি সুডোকোডের ঘটনায়। সুডোকোডটা চালানোর জন্য আমরা আউটার লুপটা চালাবো কতবার? খেয়াল করে দেখো, 2 থেকে n পর্যন্ত। 2 থেকে n কেন? 1 থেকে n কেন নয়? কারণ 1 কে আমরা কি ধরে নিয়েছিলাম? আমাদের রেফারেন্স বা এটা সর্টেড লিস্ট নাকি? তার মানে এই আউটার লুপটা চলে কিসের উপর জানো? তোমার আনসর্টেড লিস্টের উপরে। সো আনসর্টেড লিস্টের কথা বললে ইনিশিয়ালি আনসর্টেড লিস্ট হচ্ছে শুধুমাত্র প্রথম এলিমেন্ট বাদে বাকি সবাই। সো চলবো আমরা এর দ্বিতীয় ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত, 2 থেকে। তোমরা একটু আগে দেখেছো যে 2 থেকে n টাইমস মানে আমরা চলেছি। সো আউটার লুপে যখন ঢুকবো, দেখো যেই পজিশনে যেই ভ্যালু নিয়ে লুপের মধ্যে ঢুকবে, অর্থাৎ সেই ব্যক্তিকে আমার এখন সর্টেড পজিশনে নিতে হবে। সে হচ্ছে আমার টার্গেট এলিমেন্ট। রেড মার্ক করা ছিল যে অংশটা, পরবর্তীতে ভিডিও যখন দেখবে তখন বুঝতে সুবিধা হবে। রেড মার্ক করে রাখি, যার দিকে পয়েন্ট আউট করি। ওকে আমরা কি করি? ওর ভ্যালুটা আগে একটা ভেরিয়েবলে জমা রাখি, তোমরা দেখেছো, যাতে পরবর্তীতে এই ঘরটা ফাঁকা হয়ে যায় এবং ডেটাটা না হারায়। এবার শুরু হবে আউটার লুপ, ইনার লুপ চালানোর কাজ। ইনার লুপ টাইম টু টাইম বাড়বে না কমবে? ইনার লুপ টাইম টু টাইম কিন্তু বাড়বে। খেয়াল করে দেখো, i equal to j minus 1, i equal to j minus 1. So ultimately initially কতগুলো কম্পারিজন হবে? সো 2 থেকে 9 পর্যন্ত যদি কম্পারিজন হয়, এখানে টোটাল n minus 1 আছে, আমরা আরেকটা কমাই n minus 2 সংখ্যক কম্পারিজন করব। এটা আসলে তোমরা যদি স্টেপ বাই স্টেপ মেলাও তাহলেই তোমরা বুঝতে পারবে। প্রথমবার আমাদের ইটারেশন করা লাগবে কয়টা কম্পারিজন করা লাগবে? মাত্র একটা। তোমরা খেয়াল করে দেখো, প্রথমবার লুপে যখন ঢুকছি j এর ভ্যালু কত? 2, 2 minus 1 হচ্ছে 1। সো i এর ভ্যালু 1 দিয়ে স্টার্ট হবে এবং এটা থামবে কখন? এই কন্ডিশনের উপর বেস করে। কন্ডিশন এখানে দুটো, যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু
গ্রেটার দেন অর ইকুয়াল 1 আছে বা গ্রেটার দেন 0 আছে। সো আলটিমেটলি আই যদি 1 দিয়ে স্টার্ট করে এবং তাকে গ্রেটার দেন 0 পর্যন্ত চলতে হয়, প্রথমবার কম্পারিজন হবে মাত্র একটা। এরপরে আই এর ভ্যালু যেহেতু j-1 এর উপর বেস করে, j এর ভ্যালু যখন 2 এর জায়গায় 3 হবে, আই এর ভ্যালু হবে 1 এর পরিবর্তে 2, এবং কম্পারিজন তখন চলবে দুটো, 2 and 1। সো খেয়াল করে দেখো, with every value coming from outer loop, the inner loop's iteration is getting enhanced. ইনার লুপের ইটারেশন বেড়ে যাচ্ছে। ইনার লুপ করবে কি, এই দুই কন্ডিশনের উপর ভিত্তি করে এই আনসর্টেড এলিমেন্ট এক্স কে সর্টেড পজিশনে বসাবে। যে কম্পারিজনটা একটু আগে দেখালাম সেটাই করা হচ্ছে। যদি আলটিমেটলি কখনো এটা হয় যে আমি এখনো পেছনে দেখার মতো সর্টেড লিস্টে এলিমেন্ট বাকি আছে এবং আমার ভ্যালু সর্টেড লিস্টে থাকা কোনো এলিমেন্টের থেকেও ছোট, তাহলে আমি তার সাথে আমি সর্টেড এলিমেন্টকে এক ঘর ডানে সরিয়ে নিয়ে আসবো। এ অফ আই এর ভ্যালুটা আমার থেকে ছোট, সরি আমার ভ্যালু এ অফ আই এর থেকে ছোট, তার মানে এ অফ আই এর পজিশন আমি নিব, তার আগে এ অফ আই এর ভ্যালুটা জমা রাখবো তার ডানের ঘরে এ অফ আই প্লাস 1, এবং আলটিমেটলি ওই পজিশনে আমি চলে যাব। সার্টেন টাইম পরে ওই পজিশনে আমি চলে যাব, আমার ভ্যালু এক এক করে আমি ডিক্রিজ করব। সো এভাবে এই লুপটা, হোয়াইল লুপটা চলাকালীন সময় তোমার পজিশনটা ফিক্সড হবে, কোন পজিশনে তুমি থাকার উপযোগী, তোমার ভ্যালুটা অলরেডি এক্স এ জমা আছে। লুপ থেকে যখন বের হয়ে আরেকবার একটু ওয়াইল লুপ থেকে আচ্ছা, হোয়াইল লুপের মধ্যে হোয়াইল লুপটা চলার কন্ডিশন হচ্ছে দুটো। এক হচ্ছে তুমি সর্টেড লিস্টের দিকে এগোচ্ছ, কম্পেয়ার করছো, এবং আই এর ভ্যালুটা লাস্ট সর্টেড এলিমেন্ট অর্থাৎ ইন্ডেক্স নাম্বার 1 পর্যন্ত চলে আসছে, এরপরে আর যাওয়ার সুযোগ নাই। সো আই এর ভ্যালু গ্রেটার দেন 0 থাকা পর্যন্ত চলবে। আরেকটা কন্ডিশন হচ্ছে, যেহেতু তোমার বাম পাশের এলিমেন্ট অলরেডি সর্টেড, এমন যদি কোনো কন্ডিশন পাও তাহলে কিন্তু তুমি শুধু চলবে যে তোমার ভ্যালুটা এক্স, যে এখন আনসর্টেড এলিমেন্ট সর্ট হতে চায়, তার ভ্যালুটা অ্যারের এই পজিশনের তুলনায় ছোট আছে, তাহলে আলটিমেটলি তুমি আরো পিছনের দিকে তাকাবে। তুমি এমন একজন এলিমেন্টকে পেয়েছো যে এলিমেন্টের ভ্যালুর চেয়ে তোমার ভ্যালু ছোট, দ্যাট মিনস তোমার আরো বামে যাওয়ার সুযোগ আছে। সো ইউ কন্টিনিউ, তুমি বামে যাওয়ার জন্য তোমার ভ্যালু এক করে পেছাও বা অ্যারের এক ঘর পেছনে যাও এবং তার সাথে কম্পেয়ার করো। সর্টেড লিস্টের লাস্ট পজিশনের সাথে কিন্তু আমরা কম্পেয়ার করা শুরু করি, রিমাইন্ডিং। সো যদি এমন কাউকে পাওয়া যায় সর্টেড লিস্টে যার ভ্যালু আমার থেকে বড়, সো আলটিমেটলি তাকে তো পজিশন ধরে সরাইতেই হবে, আমাকে তার পিছনের ঘরের সাথেও কম্পারিজনে যেতে হবে। সো আলটিমেটলি এই হোয়াইল লুপটা দুটো কন্ডিশনের উপর বেস করে চলবে, লাস্ট পজিশন পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এবং যেই পজিশনে আমি দাঁড়িয়ে আছি সেই ব্যক্তি আমার তুলনায় আমার তুলনায় বড় কিনা। যদি বড় হয় তাহলে দুটো কাজ করব। এক সেকেন্ড ওকে, আচ্ছা আবার একটু আলোচনা করি। সো হোয়াইল লুপের মধ্যে ঢোকার পরে আমাদের কাজ দুটো, একটা হচ্ছে এ অফ আই তম এলিমেন্ট যার ভ্যালুর থেকে আমার ভ্যালু ছোট, অর্থাৎ তাকে ডানে সরাই নিয়ে আসতে হবে, তাকে এক ঘর ডানে সরাই নিব, এ অফ আই প্লাস 1 তম পজিশনে নিয়ে যাব এ অফ আই কে, আর আলটিমেটলি আই এর পজিশন এক ঘর পেছাবো, কারণ পরবর্তীতে যাতে এই তার পেছনের ঘরের সাথে আমার ভ্যালুটা কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করে যদি আমার থেকে সে বড় হয় তাহলে ডানের ঘরে সে বসে যাবে, সে তার রেসপেক্টিভ পজিশন থেকে এক ঘর ডানে বসবে এবং আমি তার পেছনের আরেক ঘরের সাথে কম্পেয়ার করা স্টার্ট করবো। যদি তোমরা ছবিটা একবার দেখতে চাও, আমি ছবিটা ধরে পজিশনটা বোঝাই আসলে এটা কোন অংশের কাজ। খেয়াল করে দেখো, যখন একটা ভ্যালুকে আমি এক্স এর মধ্যে নিয়ে আসছি, কম্পেয়ার হচ্ছে, কম্পেয়ার করে দেখো আমার পিছনের ঘরের সাথে আমি কম্পেয়ার স্টার্ট করেছি। যদি এই ব্যক্তি আমার থেকে বড় হয় তাকে এক ঘর আগে ডানে সরালাম এবং দেখো এই যে পয়েন্টারটা যে পেছালো, এটা পেছালো কিভাবে, আই এর ভ্যালু এক করে লেস করলাম, অর্থাৎ তার পেছনের ঘরের সাথে কম্পেয়ার করা আমার বাকি আছে।
7 এর সাথে কম্পেয়ার হবে, 7 যেহেতু আমার থেকে বড়, আগে তাকে ডানের ঘরে প্লেস করে দিব। ডানের ঘরে 9 বসে থাকলেও এখানে ওকে ঝাপসা করে দেওয়ার কারণই হচ্ছে যে অলরেডি এই পজিশনটা, এই ভ্যালুটাকে অলরেডি আমি সেফলি কোথাও জমা রেখেছি, এখানে অন্য কেউ বসলেও প্রবলেম নাই। হয় 6 বসবে অথবা 7 বসবে, কথা বুঝছো? যদি কন্ডিশন চলতে থাকে, ইনার লুপের মধ্যে চলতে থাকো, কোনো ভ্যালু আছে যে তোমার থেকে বড়, তাকে বসাবা এই পজিশনে, তাকে বসাবা এই পজিশনে। আর যদি মনে করো এই ব্যক্তি তোমার থেকে ছোট, তাহলে কি করবা? তুমি কি আর পেছনের দিকে ট্র্যাক করবে? করবে না, এবং তুমি নিজেই এখানে বসে যাবে। ব্যাপারটা আমরা বুঝতে পারছি কিনা? ঘটনা দুটো। এই ফাঁকা পজিশনে বসার জন্য ক্যান্ডিডেট দুজন, এক হচ্ছে তোমার টেম্পোরারি ভেরিয়েবল অথবা তার পেছনের ঘর। এই ব্যক্তি এখানে বসতে পারবে কখন? যখন তোমার সাথে কম্পারিজন করে সে বড় থাকবে, তাহলে তুমি তাকে এই ঘরে এনে এই পয়েন্টারটাকে এক ঘর পেছনে নিবে। এইটা ছিল তোমার আই মাইনাস মাইনাস। এর সাথে কম্পেয়ার করো, যদি এর সাথে কম্পিট করে তুমি না পারো, তাহলে আলটিমেটলি তুমি নিজে বসে যাবে এই ঘরে। এবার আসো কোডের মধ্যে আরেকবার দেখাই। এই যে যদি সবার সাথেই কম্পিট করে তুমি জিততে থাকো, তাহলে সর্বশেষ যেই ঘরে গিয়ে তুমি থামবে সেটা হচ্ছে একদম রেফারেন্স ঘর, আই এর ভ্যালু 1। এটার সাথে কম্পিট করার পরে অবশ্যই তোমার পজিশন সর্টেড করে নিতে হবে, কারণ আর পেছনে যাওয়ার সুযোগ নাই। আরেকটা কন্ডিশন হচ্ছে তুমি এই কম্প্যারিজনটা থামাবে কখন? যদি এমন কাউকে পাও যে তোমার থেকে ছোট। বড় পেলে কম্প্যারিজন চলতে থাকবে, এবং আলটিমেটলি যদি কোনো এলিমেন্ট অ্যারের সর্টেড কোনো এলিমেন্ট তোমার থেকে বড় হয়, তাহলে ওই যে দেখো ফাঁকা এলিমেন্টের মধ্যে বসবে কে? ওই ব্যক্তি। আর যদি এই লুপ থেকে তোমাকে বের হয়ে যেতে হয়, তাহলে এই ফাঁকা পজিশনে বসবে তুমি নিজে। এই ইনার লুপটা চালানোর জন্য একটা পজিশনের ডেটাকে, অ্যারের কোন এক পজিশনকে ডানে নিয়ে এসে দ্রুত তোমাকে তার পিছনের ঘরের সাথে কম্পেয়ার করতে হবে। এই কারণে আই এর ভ্যালু 1 কমিয়ে পিছনের ঘরকে ইন্ডিকেট করা হচ্ছে, যেটা হচ্ছে এই। আচ্ছা, ব্যাপারটা কি বোঝা গেল কিনা? এখন একটু কোশ্চেন শুনতে চাই। এই হচ্ছে কাহিনী। আউটার লুপ চলবে 2 থেকে n টাইমস, ইনার লুপ চলবে এই দুই কন্ডিশনের উপর বেস করে। স্যার, ইনার লুপের এই কন্ডিশনের মাঝখানে আমার একটু প্রবলেম হচ্ছে যে, যেহেতু ওইটা আমার একবার মনে করেন একবার ইন করার পরে আমার লুপের মধ্যে আসছে, হোয়াইল লুপের মধ্যে আসছে, আসার পরে আমার পজিশন চেক করছে, চেক করার পরে দেখছে যে বসে, কিন্তু সে বসবে না, কারণ পরেরটা চেক করতে হবে তাকে। পরেরটা চেক করতে হবে, কিন্তু এখন পরেরটা চেক করলে কিন্তু একটা ব্যাপার আছে। পরেরটা চেক করলে কিন্তু ওই পজিশনকে ফাঁকা রাখা হচ্ছে না। পরেরটা কম্পেয়ার করার আগে কিন্তু ওই, তাই না, ফাঁকা ঘরে মানে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তাকে এক ঘর ডানে সরাই নিয়ে আসা হবে। সেটা হলো, কিন্তু আমার কথা হচ্ছে আমার টেম্পোরারি ভ্যালুটা ওটা তো কোথাও বসছে না, কিন্তু বসছে না। ওইটা আমার মনে হচ্ছে যে এখানে বসে যাচ্ছে, যে তৃতীয় লাইনের আর কি হোয়াইল লুপের মাঝখানে। দাঁড়াও, এই যে তোমার টেম্পোরারি ভেরিয়েবল, এই ব্যক্তি তো লুপের মধ্যেই নাই, এই লুপ এখানে শেষ হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটার পরে হোয়াইল লুপ শেষ। জি স্যার, ঠিক আছে স্যার, এখন বুঝতে পারছি। ঠিক আছে, হোয়াইল লুপ এখানে শেষ। হোয়াইল লুপের ভিতরকার ইন্টারনাল এক্সিকিউশন দেখো এক প্যারালাল এই লাইনে দেখানো হচ্ছে। সো হোয়াইল লুপের মধ্যে শুধুমাত্র যদি তোমার পিছনের ঘরে যাওয়ার প্রয়োজন হয়, এটার জন্য ডিক্রিমেন্ট, এবং পিছনের ঘরে যাইতে চাইলে যেই ঘরের সাথে মাত্র কমপ্লিট করে তুমি জয়ী হলে তাকে একবার ডানে সরাই নিয়ে আসবে পজিশনটাকে ফাঁকা রাখার জন্য। লুপ থেকে বের হয়ে যেই পজিশনের কারণে কমপ্লিট করে তুমি হেরে গেলে, সেই পজিশনে তুমি বসে যাবে, যে ফাঁকা ঘরটা আছে সেই ঘরে তুমি বসবে। এটা কিন্তু লুপের বাইরের ঘর, একটু ইয়া করো। ঠিক আছে, কোডগুলো হয়তো আমরা থিওরি ক্লাসে প্রোভাইড করব না, সুডো কোড দেখে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো কোডগুলো। আর যদি আমি জানি না ল্যাবে কি সর্টিং গুলো করানো হচ্ছে কিনা বা শুরু হয়েছে কিনা। সর্টিং এখনো শুরু হয়নি, বাবল শট পর্যন্ত হয়েছে মোটামুটি। বাবল শট পর্যন্ত হয়েছে, রাইট। সো আলটিমেটলি এই হচ্ছে বাবল শটে তোমরা চাইলে স্যারকে একটু ইয়েও করতে পারো, যদি আমি জানি না ওই যে ইয়েটা দিয়ে বুলিয়ান ভেরিয়েবল। তো বাবল সর্ট হয়নি, উনি আমাদের টাস্ক দিয়েছে স্যার আমাদেরকে হচ্ছে সর্টিং ছাড়াই একটা সর্টেড অ্যারে নিয়ে সেটাকে আমরা বাইনারি সর্ট করব, কি বলে এটা স্যার? ও না, ওটা তো সর্টিং না, ওটা সার্চিং, বাইনারি সার্চ, তাই না? হ্যাঁ, এটা আচ্ছা, মানে তোমরা সার্চিং এ আছো। ওকে, সার্চিং এর পরের স্টেপ হচ্ছে সর্টিং।
সার্চিং শেষ হলে তোমরা সর্টিং এ যেতে পারবে, রাইট? বুঝতে পারছি, ঠিক আছে। ইনসারশন সর্ট নিয়ে আর কোনো কোশ্চেন প্লিজ? ইনসারশন সর্টে আর কোনো কোশ্চেন? স্যার আমরা যখন মানে সোয়াপ করব তখন তো প্রাথমিকভাবে যেটা করব 8 নাম্বার থেকে 7 নাম্বার যদি নিই তাহলে তো আগে ওটাকে একটা টেম্পোরারি ভ্যালুতে সোয়াপ করে নিতে হবে, ওখানে রাখতে হবে। স্যার এখানে স্যার মানে আমি বলতেছিলাম স্যার আমরা যখন মানে ভ্যালু সোয়াপ করব, সাপোজ 8 এরটা 7 এ নিব, তো 8 এরটা 7 এ নিতে হলে তো আগে 8 এর ভ্যালুটা আমাকে একটা টেম্পোরারি ভ্যালুতে স্টোর করে রাখতে হবে। তো স্যার এই টেম্পোরারি ভ্যালুটা যে আমি স্টোর করে রাখবো এটা স্যার অ্যালগরিদমে দেখায়নি যে। আমি প্রশ্নটা আচ্ছা দেখাইছে 2 নম্বর লাইনে আছে, 2 নম্বর লাইনে দেখাচ্ছে। মানে প্রথমে তো একটা জিনিস খেয়াল করো, আচ্ছা টেম্পোরারি ভেরিয়েবলে রেখে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, এবং এটা আউটার লুপ শুরুর সময়, ইনার লুপে ঢোকার আগেই। বুঝতে পারছি, ইনার লুপের আগে। জি স্যার। আনসর্টেড লিস্ট, যেহেতু এই লুপটা চলে আনসর্টেড লিস্টের কারণে, আনসর্টেড লিস্টের যেই এলিমেন্টকে নিয়ে আমি এখন কাজ শুরু করব, টার্গেট এলিমেন্ট, তাকে ফার্স্টে একটা টেম্পোরারি ভেরিয়েবলে রেখে দিই। বুঝতে পারছি স্যার। এখানে তো সোয়াপের হ্যাঁ প্লিজ, সোয়াপের তো এখানে অন্যান্য পদ্ধতিগুলো আমরা ইউজ করতে পারি, শুধু যে আমাকে টেম্পোরারি ভ্যারিয়েবল দিতে হবে এমন তো না। আসলে এইখানকার টেম্পোরারি ভেরিয়েবলটা কিন্তু সর্টিং এর জন্য না, ওই সোয়াপের জন্য না। একটা জিনিস মাথায় রেখো, এখানে কিন্তু ওই সোয়াপ ফাংশন ইউজ করা হয়নি, তুমি দেখেছো এখানে কোনো সোয়াপ ফাংশন নেই কিন্তু। বি ভেরি কেয়ারফুল। আমরা যখন বাবল সর্ট করছিলাম তখন একটা জায়গায় সোয়াপ লিখছিলাম না, যে সোয়াপ ফাংশন ব্যবহার করো এই দুজনের মধ্যে, অ্যারে অফ আই এর সাথে অ্যারে অফ আই অফ প্লাস, এরকম কিছু একটা। কিন্তু এখানে কিন্তু এরকম কোনো আইটেম নাই, তোমরা দেখতে পাচ্ছ? যেখানে এরকম সোয়াপের ঘটনা লেখা আছে সেখানে চাইলে তুমি সোয়াপের যে কোনো টেকনিক উইথ অর উইদাউট ওই যে থার্ড ভেরিয়েবল, যেটা তোমরা স্ট্রাকচার প্রোগ্রামিং এ দেখেছো, ইউজ করতে পারো। এই জায়গায় কি সোয়াপের ওরকম ডিরেক্ট সোয়াপের কোনো ব্যাপার আছে? ডিরেক্ট সোয়াপ কথা বোঝো, ডিরেক্ট সোয়াপ করা লাগে কখন? যখন কোনো এক্সট্রা এমটি স্পেস থাকে না। কিন্তু আমাদের ইনসারশন সর্টে খেয়াল করে দেখো, সবসময় কি একটা এক্সট্রা এমটি স্পেস থাকে না? দেখো 5 এর সাথে 6 এর কম্পেয়ার হচ্ছে, এক্সট্রা এমটি স্পেস রয়ে গেছে। এটা যদিও এমটি না, কিন্তু এই ঘরে ডেটাকে যেহেতু পাশের ঘরে সরানো আছে, সো আলটিমেটলি এই ঘরে যে কোনো একজন বসে পড়তে পারে। লুপ থেকে বের হয়ে গেলে আমার 6 বসবে, আর লুপে যদি কন্টিনিউ থাকি এই ব্যক্তিকে যদি আরো পেছনের ঘরে নিতে হয় তাহলে 5 এসে সাথে বসবে, 4 এসে পরের পজিশনে বসবে। মানে কোনো না কোনো সময় অ্যারের কোনো না কোনো পজিশন ফাঁকা থাকে বলে। আর একটা জিনিস তোমরা মনে করতে পারো, অ্যারের দুজন এলিমেন্টের মধ্যে যদি তোমার সোয়াপ করতে হয় তাহলে কিন্তু তোমাকে আসলে সোয়াপ ফাংশন ইউজ করে টেম্পোরারি একটা ভেরিয়েবলের দরকার আছে। কিন্তু এখানে খেয়াল করো, আমরা যে দুজনের মধ্যে কম্পেয়ার করছি, একজন অ্যারের এলিমেন্ট, আরেকজন কি বাহিরের না, এক্স না? হ্যাঁ পুরোটা বাইরে। আলটিমেটলি এই জন্য যেহেতু, আর ফাঁকা ঘরটা হচ্ছে গিয়া এইটা, সো আলটিমেটলি এইটাই তোমার ওই পজিশন, যে পজিশনে বসাবে। সো আলটিমেটলি তোমার হাতে যেহেতু 3টা পজিশন আছে, সো তোমার আসলে এক্সট্রা আর কোনো ভেরিয়েবল ইউজ করে সোয়াপ করার দরকার নাই। ঠিক আছে, ডিরেক্ট 5 আর 7 জায়গা নিচ্ছে না, বরং এই ফাঁকা ঘরে দুইজনের যে কোনো একজন বসে যাচ্ছে। দ্যাটস ইট। আসলে এখানে ওই ডিরেক্ট সোয়াপের কনসেপ্টটা আসলে কাজে লাগবে না। সরি, কি হলো? ইনসারশন সর্টের সমস্ত কাহিনী এখানে শেষ। একটা ক্লাস নিয়ে তোমাদেরকে প্রত্যেকটা সর্টিং অ্যালগরিদমের দেখাবো, কমপ্লেক্সিটি কিভাবে অ্যানালাইসিস করতে হয়। যদিও এটা আসলে পিএসসি লেভেলের দরকার নাই, পিএসসি লেভেলে না, মানে আমাদের এই কোর্সের সাথে জড়িত না অ্যালগরিদম কোর্সে, বাট এরপরও 15-20 মিনিট সময় নিয়ে বাবল ইনসারশন সিলেকশন কার কার বেস্ট কেস কি, তার ওর্স্ট কেস কি একটু জেনে রাখা ভালো, যে সবচেয়ে খারাপ অবস্থায় বাবল সর্ট কিরকম আচরণ করে। আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদের যতগুলো এক্সাম্পল দেখিয়েছি এগুলো কিন্তু র্যান্ডম অ্যারে, একদম ওর্স্ট কেসের কোনো অ্যারে দেখায়নি। ওর্স্ট কেসের কম্পারিজন হয় কখন বলো দেখি? ওর্স্ট কেস এনকাউন্টার হবে কখন সর্টিং এ? স্যার সবগুলাই সোয়াপ করতে হবে। রাইট, যখন কোন একটা অ্যারে রিভার্সড ওয়েতে সর্টেড থাকে। রিভার্সড ওয়েতে সর্টেড অর্থাৎ তুমি চাচ্ছ অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেকে দেখতে, কিন্তু অ্যারেটা অলরেডি ডিসেন্ডিং অর্ডারে সর্টেড আছে, অথবা ভাইস ভার্সা। ডিসেন্ডিং অর্ডারে তুমি সর্টেড চাচ্ছ বাট অলরেডি অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে, তখন সবগুলো এলিমেন্টকেই বারংবার কম্পেয়ার করে সোয়াপ করতে হবে বা চেঞ্জ করতে হবে পজিশন। এটা ওর্স্ট কেস। তো ঘটনা আছে, বাবল সর্টে ওর্স্ট কেসের ক্ষেত্রে কতগুলো কম্পারিজন লাগে, ইনসারশন সর্টে ওর্স্ট কেস আসলে কি রকম ঘটনা ঘটে, সেটা একজনের থেকে আরেকজন একটু ডিফারেন্ট। তো আরেকটা সর্টিং অ্যালগরিদম সিলেকশন সর্ট দেখার পরে ইনশাল্লাহ আমরা ওই আলোচনায় যাব। ইনসারশন সর্ট কি আজকে শুরু করব?
ইনসারশন সর্ট। আর আজকে থাক স্যার, বেশি হয়ে যাচ্ছে। স্যার আজকে তো অনেক অনেক হয়েছে। আজকে অনেক পড়া পরের হয়েছে exam আছে স্যার। সকাল থেকে পরীক্ষা হ্যাঁ, দিতে আগে বুঝতে ক্লাস হবে করতে স্যার, আজকে আর থাক। সবাই হাহাকার শুরু করে দিচ্ছে নাকি? পরে 2টা সিটি স্যার মাথার স্যার মধ্যে ম্যাথ এক্সাম তো এইজন্য ও স্যার। রাইট, আজকে তো সিটি ছিল, ওই যে কারণে আমার সিটিটা আজকে নিলাম না। জি আমার স্যার, সিটিটা সকাল কবে থেকে যেন? পরীক্ষা স্যার আপনার সিটির সিলেবাস 2 তারিখ স্যার। নেক্সট ক্লাসে আর একটু আচ্ছা 2 তারিখে আমরা একটা সিটিতে বসতে পারি। সিটির সিলেবাস হবে এই ইনসারশন সর্ট পর্যন্ত, জি অর্থাৎ স্লাইড নাম্বার 4 1 2 3 4। ঠিক আছে, জি স্যার। স্যার ঠিক আছে। এই চারটা সিলেকশন সর্ট পড়াবো হয়তো ওই দিনই সিটি নেওয়ার পরে। কিন্তু আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে আমরা মাঝখানে একটা ক্লাস তো নিতে পারি নাই গত ক্লাসটা, এটাকে আসলে কিভাবে নেওয়া যায়? উইকেন্ডে সময় আছে কিনা তোমাদের? জি স্যার মোটামুটি ফ্রি। উইকেন্ডে রবিবার দিন। উইকেন্ডে বলতে সেটা বলা হয় শনিবারে নেন স্যার। শনিবারে, দুঃখিত, ছিল স্যার, শনিবারে ওই যে রবিবারে নেওয়ার রবিবার নেন স্যার। টাইম ছিল। রবিবার পারবো। রবিবার আর সোমবার আমার কোনো ক্লাস থাকে না, তোমরা যদি চাও আর বন্ধের রবিবার নিতে পারেন, সোমবার আমাদের ক্লাস রবিবার থাকে। আমাদের ল্যাব ক্লাস আছে স্যার। সকালের দিকেই রাইট রাইট, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা রবিবারে একটা টাইম ফিক্স করি। রবিবারে 10টায় নেন সকালের দিকে ক্লাস টাইমে। স্যার ক্লাস টাইমে নেন। 10টায়, তাই না? রবিবারে 10টায়, ঠিক আছে ঠিক আছে, 10টা হলে ভালো। তাহলে আমি একটা এক্সট্রা ক্লাসের লিংক দিয়ে দিব শুক্রবারে, সেটা ধরে তোমরা ইনশাআল্লাহ ক্লাসে জয়েন করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ফাইনাল করে ফেললাম একটা ক্লাস। তবে ওই ক্লাসে যদি আমি সিলেকশন সর্ট পড়িয়েও ফেলি, ওটা সিলেবাসে থাকবে না, সিলেবাসে থাকবে আজকের ক্লাস পর্যন্ত, একটু কমাই দিলাম, ঠিক আছে? গুগল ফর্মে নেবেন? আচ্ছা, পরীক্ষা তো গুগল ফর্মেই নিতে হবে মনে হচ্ছে, গুগল ফর্মে নিব। গুগল ফর্মে নিলেও এখানে একটা ব্যাপার আছে, যেহেতু এটা সিটি পরীক্ষা, এখানে আমি চাইলে কিছু এক্সপেরিমেন্ট করতে পারি। গুগল ফর্মে রেগুলার বাইতে পরীক্ষা যেরকম, একটা হচ্ছে 15টাই অবজেক্টিভ ক্রিয়েট করা যায়, ঠিক আছে? জাস্ট খালি এমসিকিউ বা শর্ট কোশ্চেন এক লাইনে অ্যান্সার, অথবা এমসিকিউ দিয়ে দেওয়া যায়, অথবা একটু মিক্স আপ করা যায়, যে 5 থেকে 6 মার্কের এমসিকিউ আর দুটো ছোট প্রবলেম সলভ করতে দিলাম, অথবা থিওরিটিক্যাল কিছু জিজ্ঞেস করলাম। থিওরিটিক্যাল কিছু যদি লিখার জায়গা থাকে, লিখার দরকার হয়, এক্ষেত্রে তোমাদের কাছে অপশন থাকবে, ঠান্ডা মাথায় শুনে নিও। পরীক্ষার দিন আমি ভালো করে বুঝিয়ে দিব, বাট তারপরেও বলি, লিখিত যদি কিছু থাকে, যে 3 মার্কের দুটো কোশ্চেন, 3 দুগুণে 6, এরকম দুটো প্রশ্ন তুমি গুগল ফর্মে পেয়েছো, এটা অ্যান্সার করার জন্য তোমার কাছে ফ্লেক্সিবিলিটি থাকবে। তুমি যদি মনে করো এই প্রবলেমটা গুগল ফর্মে যে স্পেস আছে সেখানে লিখে সলভ করে দেওয়ার মতো, যে টোটালি ডেসক্রিপটিভ, এটাকে খাতায় লেখা যেই কথা এখানে টাইপ করে লেখা একই কথা, সেক্ষেত্রে তুমি গুগল ফর্মে ওই রেসপন্স করার জায়গা দিয়ে রেসপন্স দিতে পারো। আর যদি মনে করো না, এখানে স্যার একটা সর্টিং দিয়েছেন, সর্টিং এ তো এরকম নাম্বার লিখতে হয়, এর সাথে ওর কম্পেয়ার হচ্ছে তীর দিয়ে দেখাইতে হয়, সো এটা খাতায় লিখলে বেটার হতো আমার জন্য, বা মাইক্রোসফট ওয়ার্ডে লিখলে বেটার হলো, সেটা করলে যেটা করতে হবে, ওই অ্যাসাইনমেন্ট তো ক্রিয়েট করা থাকবে, যদি 9 মার্ক তুমি এমসিকিউ এবং ওই গুগল ফর্মে দাও, সেটা ওখানেই দিবে, বাকি অংশটা, বাকি 6 মার্কের অ্যান্সার তুমি খাতায় লিখে অ্যাটাচ করে দিবে। কথা বোঝা গেছে কিনা? সো দুটোই আমি দুটো মিলিয়েই তোমার 15 মার্কের অ্যাসেসমেন্ট করব। ব্যাপারটা বোঝা গেছে? যদি কারো ইচ্ছা হয় যে স্যার কিছু অংশ আমি গুগল ফর্মে দিয়েছি, বাকি অংশ আমি অ্যাসাইনমেন্ট বলতে হচ্ছে গিয়ে ওই টাইমের মধ্যে আমি খাতায় লিখে ছবি তুলে পিডিএফ বানাই দিব, অথবা মাইক্রোসফট ওয়ার্ডে করে ওয়ার্ডটা আপলোড করব, ইউ ক্যান ডু দ্যাট। এবং এটা আমাকে বলা লাগবে না কত মার্ক তুমি ওখানে দিয়েছো, কত মার্ক তুমি এখানে দিয়েছো। গুগল ফর্মে আমি যদি দেখি যে এই ব্যক্তি 8 মার্কের অ্যান্সার করে বাকি 7 মার্ক ফাঁকা, তাহলে আমি অবশ্যই তার ওই অন্য অংশটা চেক করব, যে ওখানে তার নামে কোনো পিডিএফ অথবা কোনো ডক জমা পড়েছে কিনা। দুটো যোগ করে যেই মার্কস, সেটাই তোমাকে পরবর্তীতে দেওয়া হবে। আর যদি মনে করো তাহলে তো হলেই, অবজেক্টিভ আসলে তো পুরোটাই গুগল ফর্মে। আমার মনে হয় এই প্রসিডিউরটা ভালো, একটু সময় বাড়িয়ে দিলেও সবার জন্য এটা বেটার হবে। ঠিক আছে, তো এইভাবে একটু প্রিপারেশন নাও, যে শুধু এমসিকিউ নাও থাকতে পারে, এমসিকিউ প্লাস রিটেন পার্ট থাকবে, ওইভাবে আর কি তোমরা এই 2-3 স্লাইডের মধ্যে যা আসলে থিওরিটিক্যাল কনসেপ্ট আছে সেগুলো একটু স্টাডি করো। স্যার সেই ক্ষেত্রে কি আমাদের অ্যালগরিদম গুলো ভালো মতো পড়তে হবে? অ্যালগরিদম গুলো অবশ্যই জানতে হবে, অ্যালগরিদম গুলো জানতে হবে, ঠিক আছে? এবং অ্যালগরিদম থেকে হয়তো ছোটখাটো প্রশ্ন, যেমন আজকে আমি সর্টেড, স্টেবল, আনস্টেবল সর্টের কথা বললাম, লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ব্যাপারে কথা বলেছি। সো এইরকম কনসেপ্ট যেটা আসলে স্লাইডে মানে একদম হুবহু সংজ্ঞায়িত করা নাই, বাট আই হ্যাভ ডিসকাসড ইন দ্য ক্লাস, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হতে পারে। সো লেকচার গুলো আরেকবার একটু রিওয়াইন্ড করে দেখে নিও,
ঠিক আছে, অ্যালগরিদম গুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট, ওটাও দেখতে হবে। আমরা কি বুঝতে পেরেছি কিনা ঘটনা কি? তাহলে ঠিক আছে, ঠিক আছে। ইয়েস স্যার। তো একটু রোল কল করে নিই, কোডিং অফ করে